আসসালামু আলাইকুম and very good evening once again. আমরা আমাদের প্রথম ক্লাসটা বিজনেস কমিউনিকেশনস ফর দ্য ফাইন্যান্স লিডার আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। সেটি হচ্ছে আমাদের এবারের পার্টিকুলারলি 6 ব্যাচের সিএফও কোর্সের টপিকস গুলোতে আমার এবং শামীম সহ অন্যদের এঙ্গেজমেন্টের ডিফারেন্ট লেভেলে থাকবে, কারণ এই ব্যাচের যারা আসছেন তাদের নিয়ে আমি একটি কেস দ্বারা করাতে চাই যে এদের শুরুতে কেমন সফট স্কিল ছিল, শুরুতে কেমন টেকনিক্যাল স্কিল ছিল এবং এরপরে গ্র্যাজুয়ালি কিরকম ইমপ্রুভ হচ্ছে, এই বিষয়গুলো আরো ভিগুরাসলি মনিটর করতে চাচ্ছি। অ্যাজ যে আগের একটা চ্যালেঞ্জ ছিল, আমি বলেছিলাম যে ফিজিক্যাল ক্লাসে আসা নিয়ে একটা চ্যালেঞ্জ ছিল, বাট এখন যেহেতু কোভিড এর কারণে আমরা অনলাইনে আছি, সেক্ষেত্রে অনলাইনে আমাদের কিছু সুবিধাও আমাদের নিতে হবে। সেটি হচ্ছে ফ্রিকোয়েন্টলি সবার সাথে যোগাযোগ। যেমনি আমি আগের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে ফার্স্ট ব্যাচ থেকে শুরু করে ফিফথ ব্যাচ পর্যন্ত অত বেশি অ্যাক্টিভ থাকতাম না, এখন কিন্তু আপনাদের সাথে আমি ডাইরেক্টলি যোগাযোগ করার চেষ্টা করছি। সো উই হোপ দে উইল এনজয় দ্য এন্টায়ার জার্নি। সো যাই হোক, আমি শুরু করছি। এর কারণ আছে, সেটি হচ্ছে যে এখন বলছি বিজনেস কমিউনিকেশন ফর ফাইন্যান্স লিডার। আমার একটা পরিকল্পনা আছে, আমরা ফিনটেকের সময় এসে আমরা আইটি টার্মিনোলজি এবং ইনফরমেশন সিস্টেম আইএস এবং আইটি অনেকে বুঝতে ক্লিয়ারলি ডিস্টিংগুইশ করতে পারেন না। অনেকেই মনে করেন যে আইটি এবং আইএস মানে এই দুটো হচ্ছে ইনফরমেশন সিস্টেম একই জিনিস, বাট ডিফারেন্ট জিনিস। এবং এখানে কিছু বিজনেস জার্গন আছে, কিছু আইটি জার্গন আছে, এগুলো আমরা নিয়ে আলাপ করবো। এই প্ল্যানটা আমার আছে। এনিওয়ে, আমার মনে হয় যে অলরেডি স্টুডেন্টরা এসে গেছেন, আমাদের আসার কথা যে 25 জন। সো আমরা শুরু করছি। লাস্ট ক্লাসে আমরা ডিসকাশন করছিলাম যে আসলে অলওয়েজ আমাদের যেটা চিন্তা করা উচিত ইউ অ্যাটিটিউড, অর্থাৎ আপনার সামনে আপনি অলওয়েজ, আমরা অডিটে একটা কথা প্রায় বলতাম, আমি একটা ছোট্ট স্টোরি টেলিং বলি। সেটি হচ্ছে যে আমরা যখন অডিট ফার্মে কাজ করতাম, আপনাদের হয়তো অনেকেরই জানা আছে, আমি পিডব্লিউসির ওই সময় অ্যাসোসিয়েট ফার্ম একাশেম অ্যান্ড কোম্পানি, বাংলাদেশের সবচেয়ে পুরনো ফার্ম, যেটি 1953 অর্থাৎ প্রথম ফার্ম, 53 সালের ফার্ম। এবং আমাদের যিনি প্রিন্সিপাল ছিলেন, ফাউন্ডার অফ দ্য একাশেম অ্যান্ড কোম্পানি একিউসি, উনি হচ্ছে বেসিক্যালি বাংলাদেশের নাম্বার 1 চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। ওনার সিরিয়াল নাম্বার 1 এবং হি ইজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ আইসিএবি। ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টের প্রথম প্রেসিডেন্ট ছিলেন। তো এরপরে 3 নম্বর প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে সাইফুর রহমান, আপনারা যাকে সবাই চিনেন, বাংলাদেশের একাধিকবার ফাইন্যান্স মিনিস্টার ছিলেন। তো যাই হোক, যেটি বলছিলাম, তো আমি যখন এই সিএ ফার্মে কাজ করতাম, তখন যেটা হতো যে আমরা আমাদের ফার্মের যে লার্নিংটা ছিল এটা ডিফারেন্ট লেভেলের। হ্যাঁ, এবং আমরা ওখানে একটা জিনিস বলার চেষ্টা করতাম, সেটি হচ্ছে যখন আমরা অডিটে যেতাম, সো একজন জুনিয়র স্টুডেন্ট, আপনারা নিশ্চয়ই জানেন যে সিএ ফার্মেটের স্টাইল থাকে, সেটা হচ্ছে জুনিয়র আর্টিকেল স্টুডেন্ট, তারপরে সেমি সিনিয়র স্টুডেন্ট, সিনিয়র স্টুডেন্ট, তারপর হচ্ছে যে সুপারভাইজার, ম্যানেজার, তারপর হচ্ছে যে সিনিয়র ম্যানেজার বা সরাসরি পার্টনার এবং এঙ্গেজমেন্ট পার্টনার এবং সবচেয়ে সিনিয়র পার্টনার, এরকম একটা হায়ারকি থাকে। তো আমরা প্রায়শই জুনিয়রদেরকে বলতাম, আজকে একজন জুনিয়র আর্টিকেল হিসেবে আপনি একজন বিগ কোম্পানি, বড় এমএনসি কোম্পানি, লার্জ লার্জ গ্লোবাল কোম্পানি, এদের সিএফও দের সামনে বসে মিটিং করছেন। যখন একজন জুনিয়র আর্টিকেল স্টুডেন্ট কেবলমাত্র গ্রাজুয়েশন করা, সিএ ফার্মের হয়তো 3 মাস বা 6 মাস কাজ করেছে, উনি মিটিং করছেন একজন রিনাউন্ড সিএফও, তখন কিন্তু অনেক সময় বোঝা কঠিন, তার ভুলগুলো বেশি চোখে পড়ে, অনেক সমালোচনা করা যায়, অনেক ক্রিটিসিজম করা যায়। তা আমরা মজা করতাম যে ভাই, তুমি আজকে জুনিয়র স্টুডেন্ট, বুঝতে পারছো না হয়তো, যখন তুমি কোয়ালিফাই করবা, তুমি আজ থেকে 10 বছর পর সিএফও হবা, তখন বুঝবা আসলে একজন সিএফওর পেইনটা কি। যাই হোক, সেই আমার সাথে যারা কাজ করতো, আমার ফার্মের প্রায় 20 জন সিনিয়র জুনিয়র আমার সাথে কাজ করতো, তারা পরবর্তীকালে বিভিন্ন সময় যখন দেখা হয়, আড্ডাতে গল্প হয়, তখন বলে যে শফিক ভাই বা শফিক স্যার, ইন্টারেস্টিং হচ্ছে যে আসলেই এখন বুঝছি লাইফ ইজ ডিফারেন্ট। তখন অন্যের ভুলটা ধরা যতটা ইজি, অন্যের ক্রিটিসিজম করা যতটা ইজি, নিজে কাজ করা ততটা ডিফিকাল্ট। সো অলওয়েজ মনে রাখতে হবে যে আদার সাইড অফ দ্য টেবিল, এই কথাটা আছে যেটাকে আমি ইউ অ্যাটিটিউড বলি, অন্য পাশের পেইনটাকে আপনি বুঝতে হবে। সো যেটি বলছিলাম যে জাস্ট বিকজ ইউ আর রাইট doesn't mean
আই এম রং, ইউ জাস্ট হ্যাভ নট। একজন সিএনজি চালক, একজন বাসের ড্রাইভার, ওনাদের ওনাদের পার্সপেক্টিভে লাইফ আমরা অনেক সময় দেখতে পারি না। ওনাদের পার্সপেক্টিভে লাইফ আসলে ডিফারেন্ট। আমরা যেভাবে দেখি এটি কিন্তু ওনাদের সাথে ডিফারেন্ট হতেই পারে, এবং ডিফারেন্ট হওয়াটাই স্বাভাবিক। আমাকে অলওয়েজ মনে করতে হবে, আমাকে জাজমেন্টাল হলে চলবে না, আমাকে অন্যের বিচারটা করা চলবে না, নিজের বিষয়টা সবসময় খেয়াল রাখতে হবে। আমরা অ্যাজ এ হিউম্যান বিইং যদি একজন ভালো মানুষ হতে পারি, তাহলে ভালো কমিউনিকেটর হতে পারবো। অর্থাৎ মানবিক যে মূল্যবোধ, মানবিক যে গুণগুলো আছে, একজন ভালো কমিউনিকেটর হওয়ার গুণগুলো একই রকম। এনিওয়ে, তারপরে আমরা বলছিলাম যে মিনিং ইজ নট ফিক্স, ইট ইজ ডাইনামিক অ্যান্ড বি মাল্টিপল। অনেক সময় আমরা একটা মেসেজ, যেমন আমরা প্রায়শই বলে থাকি এই গল্পটা, লেটস সে প্রফেসর সাইফ নুমান খান এই উদাহরণটা দিত, আমার এখানে সম্ভবত উদাহরণটা নাই। সেটি হচ্ছে, আপনারা নিশ্চয়ই সবাই শূকর দেখেছেন, শূকরের একটা পিগের ছানা, একটা শূকরের বাচ্চা, ছোট বাচ্চা, হ্যাঁ, একটা পিগ, মানে পিগের ছোট বাচ্চা দেখতে কিন্তু অনেক কিউট লাগে। তো একটা বাচ্চার কাছে, আমার ছোট বাচ্চা যার বয়স 6 বছর, ওর কাছে একটা সুন্দর ছোট একটা প্রাণী, একটা খেলনার মতো মনে হবে একটা পিগ দেখলে। একটা ওই একই শূকরের ছানা দেখলে একজন ব্যবসায়ী, যিনি খামারি, শূকরের ব্যবসা করেন, ওনার কাছে এটা ব্যবসা মনে হবে। একজন পশুর ডাক্তার, তার কাছে মনে হবে যে তার একটা রোগী, বিকজ সে তো পশুর চিকিৎসা করে, অ্যানিমাল ডক্টর যিনি। আবার একজন নন মুসলিম, যিনি পিগের মাংস খুব টেস্ট হয়, তাদের কাছে মনে হবে যে শূকরের মাংস খুব টেস্টফুল মনে হবে। একজন একজন প্র্যাকটিসিং মুসলিম এবং মুসলিমের কাছে একটা পিগ দেখলে মনে হবে যে এটি হারাম। এখন দেখেন, পার্টিকুলারলি মানে মহান আল্লাহ তাআলা সৃষ্টিকর্তার সৃষ্টি একটা প্রাণী, তো বিষয়গুলো এরকমই যে এক একজনের পার্সপেক্টিভ এক এক রকম। এখন আপনি যেটি দেখছেন, ইউ শুড নট বি ভেরি কনফার্ম যে অন্যেরা রং। একই জিনিসের ডিফারেন্ট আঙ্গিক হতেই পারে। আমাদের উদাহরণটা নিশ্চয়ই আপনি বুঝেছেন। সো যখন ডিফারেন্ট অ্যাঙ্গেল হবে, তখন কিন্তু ডিফারেন্ট হবে। সো অলওয়েজ মনে করা যাবে না যে আমি রাইট, অন্যরা সব রং। এটি করতে গেলে কিন্তু আপনারা বিপদে পড়বেন। কারণ হচ্ছে আপনার মানুষের রেসপেক্ট, মানুষের বোধ, মানুষের চিন্তাগুলোকে রেসপেক্ট করতে হবে। সো অলওয়েজ মনে রাখতে হবে, মিনিং ইজ নট ফিক্সড, ইট ইজ ডাইনামিক এন্ড মে বি মাল্টিপল। আপনাদের মনে হতে পারে এই কথাগুলো কমিউনিকেশন ক্লাসে আমরা কেন বলছি, আমি কেন বলছি। দিস ইজ অলসো কমিউনিকেশন। কমিউনিকেশনে কিন্তু বেসিক আপনার থিঙ্কিং প্রসেস থেকে শুরু করতে হবে। আরো আমরা আগালে বুঝতে পারবো। অলওয়েজ মনে রাখবেন, সেটি হচ্ছে যে পজিটিভলি চিন্তা করতে হবে। আপনি এটি সবচেয়ে ক্লিশেই হওয়া একটা গল্প, যে একটা গ্লাস খালি দেখছেন নাকি একটা গ্লাস ভরা দেখছেন, গ্লাস একই। কেউ বলবে হয়তো যে অর্ধেক গ্লাস খালি, কেউ বলবে অর্ধেক গ্লাস ভরা। সো ভরা অথবা খালি, এটা দেখার বিষয়টা কিন্তু আপনার। সো আমরা অলওয়েজ, আমার লেফটে, আপনাদের হয়তো লেফটে হবে, যেটি হচ্ছে অর্ধেক গ্লাস ভরা, এটি আমরা বলবো, অর্ধেক খালি এটা বলবো না। আমরা পজিটিভলি চিন্তা করবো। সো আমাদের আরো একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে পজিটিভিটি অর রাইট মাইন্ডসেট ইজ এ ক্রিটিক্যাল ফ্যাক্টর ফর কমিউনিকেশন। অলওয়েজ মনে রাখবেন যে আপনি যখন কথা বলছেন, তখন নেগেটিভ ধরে কিছু শুরু করা যাবে না। হ্যাঁ, আপনি অলরেডি হচ্ছে যে পজিটিভ মাইন্ডসেট নিয়ে অলওয়েজ চলতে হবে, কারণ পজিটিভিটি ছাড়া আপনি কখনোই সাকসেসফুল হবেন না। নেগেটিভ অ্যাটিটিউড, নেগেটিভ থট প্রসেস নিয়ে আপনি কখনোই আগাতে পারবেন না। আপনাকে অলওয়েজ পজিটিভ হতে হবে। হ্যাঁ, সো আপনি দিন শুরু করবেন, আপনাকে পজিটিভলি চিন্তা করতে হবে। সুন্দর একটা দিন শুরু করেছেন, মহান আল্লাহ তাআলা, মহান সৃষ্টিকর্তা আপনাকে নতুন করে একটা দিন শুরু করার ক্ষমতা দিয়েছেন, আপনি নতুন করে বেঁচে আছেন, এটি এই জন্য শুকরিয়া আদায় করতে হবে, অলওয়েজ পজিটিভ থাকতে হবে। সো বলা হচ্ছে যে পজিটিভিটি অর রাইট মাইন্ডসেট ইজ এ ক্রিটিক্যাল ফ্যাক্টর ফর কমিউনিকেশন। আচ্ছা, অলওয়েজ আপনাকে বলছিলাম যে আপনাকে ম্যানেজার না হয় লিডার হতে হবে, এবং এটাকে ক্যাটালিস্ট বলে। অন্যের লাইফে পজিটিভ ভূমিকা রাখতে হবে। Life, it is, if I face disagreement sometimes, I must be neutral, not frustrated. আমরা অনেক সময় হয় কি, আমরা যা চাই ইনিশিয়ালি কিন্তু ওটা নাও পেতে পারি, আমাদের ডিসএগ্রিমেন্ট আসতে পারে। ধরেন আপনি মনে করছেন রিপোর্টটা খুব চমৎকার হয়েছে, ধরেন আপনি একটা কোম্পানির ম্যানেজার, আপনি ফাইন্যান্স ডিরেক্টর অথবা সিএফওর কাছে, সিএফও আপনাকে একটা রিপোর্ট চেয়েছিল। হ্যাঁ, সেই
রিপোর্টটা আপনি তৈরি করে নিয়ে গেছেন, আপনার বিবেচনায় আপনার জাজমেন্টে বেস্ট রিপোর্টটা আপনি করেছেন, চমৎকার করে করেছেন, সব ঠিক আছে। বাট কোনো কারণে সিএফওর আজকে মানসিকতা ভালো নাই, বাসায় ঝগড়া হয়েছে, অথবা আসার পথে তার গাড়ি একটা ধাক্কা লেগেছে, তার মেন্টাল ফিল্টারটা ভালো জায়গায় নেই। সেই জায়গায় এসে উনি বিরক্ত হয়ে বলল, কি হয়েছে, রিপোর্ট ভালো হয়নি, এখানে হয়নি, সেখানে হয়নি, এটি ভুল হয়েছে। সো আপনি ইমিডিয়েটলি ফ্রাস্ট্রেটেড হয়ে যান না, আপনি চেষ্টা করেন যে পজিটিভ থাকার, নিউট্রাল থাকার, হ্যাঁ, ন্যাচারাল থাকার চেষ্টা করেন। তার হলে হবে কি, আপনি যদি ন্যাচারাল না থাকেন, আপনি যদি বায়াসড হয়ে যান, নিউট্রাল না থাকতে পারেন, তাহলে কিন্তু আপনাকে যেটা হবে সেটি হচ্ছে আপনি কমিউনিকেশন মিস করবেন, আপনি রেগে যাবেন, আপনি ফ্রাস্ট্রেটেড হবেন। সো কমিউনিকেশনে কখনো ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না। কমিউনিকেশনের কিছু বেসিক রুল আছে। এতক্ষণ আমরা কিছু একটা অ্যাবস্ট্রাক্ট আলোচনা করলাম, এবার একদম টু দ্য পয়েন্ট আলোচনা করছি। সেটি হচ্ছে যে কমিউনিকেশনের বেসিক আমরা জানি যে ভার্বাল যে কমিউনিকেশন থাকে সেটিকে বলা হয় রিটেন এবং স্পোকেন, এবং নন ভার্বালকে বলা হয় স্মাইল, কালার, গেস্টার, পোস্টার। আপনি কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজ থেকে অনেক, আমি এর পরের স্লাইডে শেয়ার করব যে কমিউনিকেশনের মাত্র 7% হচ্ছে ভার্বাল, আর 93% হচ্ছে নন ভার্বাল। আপনার স্মাইল, আপনার পোশাকের কালার, আপনি যদি, আমাদের দেশে এগুলো প্রচলিত নাই, আপনি যদি ইউকে, ইউএসএ বা কোনো অস্ট্রেলিয়াতে যদি দিনের বেলায় কোনো কালো স্যুট পরে যান, কালো কোট পরে যান, তাহলে মনে করা হবে যে আপনি আইদার গেস্টার জানেন না, অথবা আপনাকে বলা হবে আপনি ড্রেস সেন্স নাই। কারণ অনলি 2-3টা কারণে হচ্ছে কালো ড্রেস পরা হয়। দিনের বেলা যদি কেউ কোনো মৃত ব্যক্তি ফিউনারেলে যায়, মানে মৃত ব্যক্তির সৎকারের যে অনুষ্ঠান হয় সেখানে যদি যায়, তাহলে ব্ল্যাক স্যুট পরে যায়। আর রাতের পার্টিতে, অর্থাৎ রাতে অনেক সময় যে পার্টিগুলো হয় সেই পার্টিগুলোতে ব্ল্যাক স্যুট পরা যায়, বা দিনের বেলা নর্মালি ব্ল্যাক স্যুট পরা হয় না। বাংলাদেশের এক্সিকিউটিভদের ভিতরে আপনি দেখবেন যে 80% এক্সিকিউটিভরা দিনের বেলায় ব্ল্যাক স্যুট পরে ঘুরছে। সো এই জিনিসটা হচ্ছে, এটাই হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। সো এই জিনিসগুলো আমার মনে হয় আপনাদের এটিকেট এন্ড ম্যানারের উপরে কিছু সেশন নিব, একটা সেশন, সেখানে এগুলো ক্লিয়ার করব। সো দেখেন, বেসিক কমিউনিকেশন স্কিলে আমরা বলছি যে 4টা জিনিস, সেটা হচ্ছে লিসেনিং, স্পিকিং, রাইটিং এবং রিডিং। সো সারা পৃথিবীতে তো ল্যাঙ্গুয়েজ টেস্ট হয়, সেটা আইএলটিএস বলেন, আরো কিছু টেস্ট আছে, আপনার অস্ট্রেলিয়ার বেশ কিছু টেস্ট আছে, বেশ কিছু, মানে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টেস্টের এখন বোধহয় 3টা বা 4টা টেস্ট আছে। তার প্রত্যেকটাতেই ইন্ডিভিজুয়ালি দেখা হয় যে আপনি লিসেনিং এ কেমন, স্পিকিং, রাইটিং এবং রিডিং। সো কমিউনিকেশন, বেসিক কমিউনিকেশন 4টা, এটি যে কোনো ভাষার জন্য একইভাবে অ্যাপ্লিকেবল। এটা ফ্রেঞ্চ ভাষা হলে ফ্রেঞ্চ ভাষা তো তাই, বাংলা হলে বাংলা তাই, একজন আমেরিকান, একজন ব্রিটিশের জন্য কিন্তু বাংলা ভাষায় একই রকম হবে। লুইন, হ্যাঁ স্যার, বলেন স্যার। ভালো আছে না? স্যার শোনা যাচ্ছে। ওকে ওকে, ওটা চেক করার জন্য, ঠিক আছে, থ্যাংক ইউ। তো তারপরে তাহলে প্রথম হচ্ছে, আমি আগের দিনই বলেছিলাম লিসেনিং আর হিয়ারিং এর মধ্যে ডিফারেন্সটা কি। হিয়ারিং ইজ এ ফিজিক্যাল অ্যাক্ট, লিসেনিং ইজ এ সাইকোলজিক্যাল অ্যাক্ট। তার মানে আপনার আগের দিনের প্রথম ক্লাসেই, আমি প্রথম সেশনেই বলছিলাম কমিউনিকেশনের, যে আপনি অলওয়েজ অনেক শব্দ আপনার কানে যায়, বা সমস্ত কিছুকে মনোযোগ দিয়ে শোনেন না, সমস্ত কিছু থেকে ইনসাইড নেন না। সো যে জিনিসগুলো আপনার অটোমেটিকলি কানে যায়, এরকম প্রচুর শব্দ সারা দিনেই হয়, সকালে ওঠার থেকে রাতে ঘুমানো পর্যন্ত থাউজেন্ডস বিভিন্ন ধরনের শব্দ আসে। সেই শব্দগুলোর ভিতরে কিছু শব্দ আপনার ইম্পর্টেন্ট, আপনাকে নিতে হয়, সেগুলো যত কেয়ারফুলি শোনেন সেগুলোকে বলা হয় হচ্ছে লিসেনিং। আপনার আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, ইনফর্মাল কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি অর্গানাইজেশন। অনেক সময় আপনার কাছে মনে হতে পারে ফর্মাল কমিউনিকেশনের বাইরেও কিন্তু ইনফর্মাল কমিউনিকেশন একটা বড় পার্ট থাকে। এটা কি, আমি আরো আপনাদের ক্লিয়ার করছি। সো কমিউনিকেশনের বেসিক স্টেপ গুলো হচ্ছে, ফার্স্ট স্টেপ, এটি হচ্ছে মূলত যে কোনো লেসিকারের বই বলেন আর বাংলাদেশের কোনো রাইটারের বই বলেন, লেসিকারের বই হচ্ছে বিজনেস কমিউনিকেশন সবচেয়ে নাম করা বই। আপনারা যারা বিবিএ এমবিএ পড়েছেন, স্পেশালি ঢাকা ইউনিভার্সিটির বিবিএ এমবিএ করেছেন অথবা আইবিএ তে এমবিএ করেছেন, তারা জানেন যে লেসিকারের বইটা হচ্ছে কমিউনিকেশন সবচেয়ে লেটেস্ট বই। সেই বইটার আদলেই প্রেজেন্টেশনটা করা। তো এখানে বলা হয় যে আপনার দুই এন্ডে কমিউনিকেশনের একটা প্রসেস, একটা মডেল আছে। সেই মডেলের প্রথম স্টেপ হচ্ছে থিঙ্কিং। আপনি কি বলছেন, যেমন ধরেন আমি আজকে প্রেজেন্টেশন দিব, তো প্রেজেন্টেশন দেওয়ার আগে নিশ্চয়ই প্রেজেন্টেশনটা তৈরি করতে হয়েছে, এটি নিয়ে চিন্তা করেছি, কি বলবো কিছুটা চিন্তা করেছি, সেটা থিঙ্কিং। ইফ থিঙ্কিং এরর, দেন টোটাল কমিউনিকেশন রং, মেবি রং। আমি যদি কোনো ভুল চিন্তা করে থাকি, তাহলে কিন্তু প্রথমেই কমিউনিকেশন ভুল হয়ে গেল। সো থিঙ্কিং প্রসেস, থট প্রসেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ড অফ
কমিউনিকেশন। পজিটিভ মাইন্ডসেট আপ নিয়ে পজিটিভলি চিন্তা করে কমিউনিকেশন করতে হবে। সেকেন্ডটা হচ্ছে এনকোড। এনকোড মানে হচ্ছে ট্রান্সফর্ম দ্য থট। এই যে আমার মাথায় ছিল আমি কি চিন্তা করছি সেটি যখন মুখে বলছি, দ্যাট ইজ হচ্ছে সেই মুখে বলার মাধ্যমে আমার ল্যাপটপের যে সাউন্ড সিস্টেম আছে, আমার ল্যাপটপের যে অডিও ভিজুয়াল সিস্টেম আছে, সেটির মাধ্যমে আমার এই পিপিটির কন্টেন্টটা প্লাস আমার সাউন্ড চলে যাচ্ছে হচ্ছে আপনার এটাকে ইডিআই বলে, ইলেকট্রনিক ডেটা ইন্টারফেস বলে। তো এটা আমি পরে একটা সময় আপনাদেরকে এই বিষয়গুলো আমাদের ফিনটেকের ক্লাসে কিছু ফাইন্যান্সের পিপল হিসেবে আইটি কোন কোন জিনিসগুলো মিনিমাম জানতে সেগুলো বলবো। যাই হোক, তো একে এনকোড হয়, এনকোড হওয়ার পরে একটা এনকোড হওয়ার পরে একটা ট্রান্সমিটার ইউজ করে, যেমন ইন্টারনেট এখানে হচ্ছে আপনার ট্রান্সমিটার হিসেবে কাজ করে, প্রপার চ্যানেল। এটা হচ্ছে ইন্টারনেটের চ্যালেঞ্জ। চ্যানেলটা হচ্ছে জুম এবং ইন্টারনেট। মানে আমি যে কথা বলছি, আমার কথা, আমার থিঙ্কিং, আমি প্রেজেন্টেশনে বানিয়েছি কি বলবো, এই কথাগুলো আপনাদের চিন্তা করে রেখেছি। দ্যাট ইজ হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে আমি আমার স্ক্রিনে আমার পিপিটিটা অন করে একটার পর একটা স্লাইড চেঞ্জ করছি এবং সেই অনুযায়ী প্রেজেন্টেশন দিচ্ছি। এটাকে বলা এনকোড। এরপর এনকোড হয়ে গেল আমার কম্পিউটার সিস্টেমে। এরপরে হচ্ছে থ্রু জুম এন্ড দ্য ইন্টারনেট আপনাকে ট্রান্সমিট করছে। এরপরে আপনার কাছে পৌঁছাচ্ছে, এটা পৌঁছাইলে ফলো আপ থ্রু প্রায়োরিটি। আমি আবার খবর নিচ্ছি লুইন সাউন্ড শোনা যাচ্ছে কিনা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। ফলো আপ থ্রু প্রায়োরিটি। সেন্ডার হ্যাজ কনসিডার দ্য ফিউ কনটেক্সট। সেটা হচ্ছে কি হবে, অ্যাবাউট রিসিভার এজ, জেন্ডার, রেস, সোশ্যাল স্ট্যাটাস, অ্যাটিটিউড, ভ্যালুস, রিলিজিয়ন এন্ড এডুকেশন। এখন আমি যদি ক্লাস 4 আমার বাচ্চা ক্লাস 4 পড়ে, ওদের ফ্রেন্ড সার্কেলে ওদের কিছু বন্ধু বান্ধব নিয়ে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি ওদের বাবা মার মাধ্যমে। সেখানে মাঝে মাঝে ইংরেজি কিছু বেসিক জিনিস শেয়ার করি, যেমন টাং টুইস্টার বলে একটা কথা আছে। আমি কিন্তু কন্টিনিউয়াসলি লার্নিং করি এবং চেষ্টা করি নিজেকে ডেভেলপ করার জন্য। কমিউনিকেশনের কোনো একটা সময় আপনাদেরকে বলবো যে আপনি যদি খুব ভালো প্রোনাউন্সিয়েশন হয়, খুব ভালো উচ্চারণে কথা বলতে চান, আপনি যদি খুব ভালো বক্তা হতে চান, তাহলে আমি কিছুটা ন্যাচারালি হয়েছি। স্কুল লাইফে ডিবেটিং করতাম, বিভিন্ন রকম প্রোগ্রাম করেছি, কিছুটা ন্যাচারাল। বাট যদি আপনি এখন থেকে চেষ্টা করেন, ইউ ওয়ান্ট টু বি এ বেস্ট ট্রেনার, তাহলে টাং টুইস্টার বলে একটা কথা আছে। এটি আমি নেক্সট কোন একটা স্লাইডে বা আজকের এই সেশনে যদি গ্যাপ থাকে আমাদের, আপনারা জেনে খুশি হবেন যে আমরা জুমটা অফিসিয়ালি কিনে নিয়েছি। এখন হয়তো আর 40 মিনিটের ব্রেকটা নিতে হবে না। সো এটা তারপরে আমি একটা ব্রেক নিব, সেই ব্রেকের পরে একটা টাং টুইস্টার আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো আজকে। যাই হোক, তো এখানে বুঝতে হবে যে কোন বয়সের লোকদের, কাদেরকে আপনি এই প্রেজেন্টেশনটা দিচ্ছেন, তাদের সোশ্যাল স্ট্যাটাসটা কি, তাদের অ্যাটিটিউডটা কি রকম, তাদের এখন ধরেন একটা অ্যাংরি ম্যান, তাকে যেভাবে কথা বলুন, যখন আপনার বস খুব রেগে আছে তখন যেভাবে কথা বলবেন, আপনার বস যখন খুব ভালো মুডে আছে নিশ্চয়ই ডিফারেন্ট হবে। সো তার, এবং আপনি যদি মনে করেন যে রিলিজিয়ান ভিউও আপনাকে চিন্তা করতে হবে, এডুকেশন দেখতে হবে। আপনি গ্রামের একটা, আমাদের যেমন আমি আমার গ্রামে একটা হসপিটাল করেছি, ওখানে প্রতি ঈদ কোরবানি যখন দেশের বাড়িতে যাই তখন প্রোগ্রাম হয়, এখানে স্থানীয় লোকজন আসে। তখন যদি আমি আপনারা যেমন সবাই অ্যাটলিস্ট গ্র্যাজুয়েট এবং মাস্টার্স ইন ফ্রম বেস্ট ইউনিভার্সিটিস, আপনাদের সামনে যেরকম প্রেজেন্টেশন দিই, সেই বক্তৃতায় কিন্তু ডিফারেন্ট কথা বলবো। গতকালকে আরেকটা প্রোগ্রামে গিয়েছিলাম, ওখানে একটা স্পিচ দিয়েছিলাম, ওখানে কমিউনিটি ভিন্ন ছিল, ওখানে এডুকেশন ব্যাকগ্রাউন্ড, ওখানে কয়েকজন সাবেক সচিব ছিল, তারা যেভাবে বুঝে সেভাবে কথা বলেছে। তো এনিওয়ে, এটা একটা ওয়ে। আর এটা গেল হচ্ছে সেন্ডারের পার্ট থেকে। আর রিসিভারের পার্ট থেকে কি হয়, রিসিভারের পার্ট থেকে যে ফার্স্ট হচ্ছে আপনি মেসেজটা রিসিভ করবেন, তারপর ডিকোড করবেন। তো আপনার এখানে ডিকোড কি হচ্ছে, আমি যখন এই জুম এবং আমার পিপিটি যাচ্ছে, আপনারা নিশ্চয়ই মোবাইল বা আপনার ল্যাপটপে এটা দেখছেন, ওই প্রসেসে ডিকোড হচ্ছে। ডিকোড হওয়ার পরে কি হচ্ছে, আপনি আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা, বুঝার চেষ্টা করতেছেন যে আমি কি বলার চেষ্টা করছি, এবং সেই অনুযায়ী আপনি পরে ফিডব্যাক দিচ্ছেন। সো এই যে কমিউনিকেশন প্রসেস, মেসেজ, আমি যদি লেফট টপ বটম থেকে ধরি, টপের মানে টপ থেকে ধরি, টপের লেফট সাইড ধরি মেসেজ, তারপরে কি হচ্ছে, এনকোডিং হচ্ছে, মিডিয়াম ইউজ করছে, তারপরে ডিকোডিং হচ্ছে রিসিভারের এন্ডে, রিসিভার এটাকে দেখছে, তারপর সে মেসেজ দিচ্ছে, মানে আপনি যেমন ফিডব্যাক দিচ্ছেন, আমি এই সেশনের শেষে জিজ্ঞেস করি আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, সেটা এনকোডিং হচ্ছে, একটা মিডিয়াম ইউজ হচ্ছে, আমি আবার এটাকে ইয়ে করে আপনার ডিকোডিং করছি আমার এন্ডের থেকে, তারপরে আমি অ্যাজ এ সেন্ডার জিনিসটা দেখছি। সেই টোটাল প্রসেসের ভিতরে নয়েজ, এখানে একটা চমৎকার উদাহরণ, একটু আগে আমার এই ইন্টারনেটের কানেক্টিভিটির অভাবে, প্রবলেমের কারণে আপনারা শব্দটা শুনতে পাচ্ছেন না।
দিস ইজ অলসো এ কাইন্ড অফ নয়েজ। আপনি আপনার কলিগকে ফোনে কথা বলছেন, সে হয়তো পাবলিক ট্রান্সপোর্টে বাসের ভিতরে আছে, শব্দে আপনার কথা শুনতে পাচ্ছে না, দিস ইজ নয়েজ। অলওয়েজ যিনি সেন্ডার, আমি যখন প্রেজেন্টেশন দিচ্ছি তখন আমার উচিত হবে একটু পর পর লুইনের মাধ্যমে কনফার্ম হওয়া, অথবা আমার ইন্টারনেট কানেক্টিভিটি যদি কোনো প্রবলেম থাকে নেক্সট দিন চেষ্টা করতে হবে আমার ইন্টারনেট কানেক্টিভিটি আর একটু স্ট্রং করা যায় কিনা। আদারওয়াইজ আমি কথা বলছি, আমার এখানে ইন্টারনেট কানেক্টিভিটির সমস্যা থাকলে আপনারা শুনতে অসুবিধা হবে, তাহলে তো আপনাদের পারপাস সার্ভ হচ্ছে না। সো এই যে কমিউনিকেশনের নয়েজ তৈরি হয়, বটলনেক তৈরি হয়, বিভিন্ন ধরনের কনস্ট্রেইন তৈরি হয়, এটিকে রিজলভ করার রেসপন্সিবিলিটি দ্য সেন্ডারের, নট রিসিভারের, এটা মনে রাখতে হবে। সো থ্রি বেসিক গোল অফ, মানে এটা তিনটা বেসিক গোল আছে, মানে উদ্দেশ্য আছে কমিউনিকেশনের। সেটা কি? আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডু দ্য রুটিন জব। ওই যে আমি রুটিন জবের কথা বললাম যে আপনি পাঠাবেন, পাঠানোর পরে ফলো আপ করতে হবে, তারপর হচ্ছে যে পার্সু করতে হবে। লেটস সে আপনি একজন ব্যাংকে কাজ করেন, আপনি হচ্ছে লোন ডিভিশনে কাজ করেন। সো লোনের একটা মেসেজ আপনি আপনার ধরেন লেটস সে এখানে রবি ধরেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কাজ করে, রবি একটা লোন, পার্সোনাল লোন দিতে চাচ্ছে, সে আমাকে ফোন করলো বা আমাকে একটা এসএমএস দিল, এটি তার রুটিন জব। এরপরে যদি সে আমাকে ফলো আপ করে এবং পার্সু করে, স্যার আমার মেসেজটা পেয়েছেন কিনা, আপনার এই মুহূর্তে লোন লাগবে কিনা, এটিকে বলা হচ্ছে পার্সু বা পার্সুয়েশন টু সে ইয়েস। তার উদ্দেশ্য কি? সে যদি আমাকে লোনটা দিতে পারে তাহলে তার ইয়েস আসবে। এবং শুধু একবার লোনটা দিয়ে দিলেই কিন্তু শেষ হবে না, সে রিলেশনশিপ করবে। আপনাদেরকে একটা ছোট্ট গল্প বলি। আমি 2010 এর শেষে যখন আমার একটা অ্যাপার্টমেন্ট কেনার জন্য একটা লোন নিচ্ছিলাম স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে, তখন হাবিব নামে একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটি 12 ব্যাচের ছিল। ও আমাকে 12 না 11 ব্যাচের, তো ও আমাকে, আমার সাথে আমি কলকাতা তখন ফাইন্যান্স ডিরেক্টর ছিলাম, সিএফও ছিলাম, কোম্পানি সেক্রেটারি, তো আমার এখানে সে যেত, করতে করতে আমার লোনটা সে দিয়েছিল। লোন দেওয়ার পরে সে ব্র্যাকে চেঞ্জ করে, ব্র্যাকে যাওয়ার পরে তাকে অ্যাটলিস্ট আমার আইসিএম এবং সিএ ডাইরেক্টরি ধরে অন্তত 20 জনকে আমি তাকে রিলেশনশিপ দিয়েছি, যে কোথায় কোথায় গিয়ে সে ব্র্যাক থেকে লোন দিতে পারে, কর্পোরেট লোন। সে তখন ইন্ডিভিজুয়াল থেকে কর্পোরেটে চলে গেছিল। সো দেখেন, এখানে কিন্তু ইজ মাস মোর ইম্পর্টেন্ট টু বিল্ড এ রিলেশনশিপ ফর এনি কমিউনিকেশন। এটি ব্যাংক লোনের ক্ষেত্রে উদাহরণ দিলাম সহজভাবে, অন্যভাবে এটা সম্ভব। আচ্ছা, তাহলে এখানে মনে রাখতে হবে সেটা হচ্ছে এভরি টাইম হোয়েন আই কমিউনিকেট is a valuable opportunity to strengthen the existing relationship. অলওয়েজ মনে রাখতে হবে যে আমার 6 ব্যাচের যারা, আপনারা হোয়াটসঅ্যাপে একটা গত পরশুদিন আমি লিখলাম যে ফ্রাইডে আমার ক্লাস নেওয়ার কথা ছিল, কালকে একটা ফ্যামিলি প্রোগ্রামে আমার মার সঙ্গে দেখা করলাম, আরো কিছু একটা ওই যে প্রোগ্রামের কথা বললাম সেখানে গিয়েছিলাম বসিলাতে। তো সেখানে আমি যেয়ে আমার কাছে মনে হচ্ছে সবকিছু শেষ করে 8টায় ক্লাস, 7:30টায় ক্লাস ধরা আমার জন্য ডিফিকাল্ট, প্লাস একটু টায়ার্ড থাকবো, যে কারণে আমি রিকোয়েস্ট করলাম যে ক্লাসটা আজকে আনলে কোনো আপত্তি আছে কিনা। আপনারা সবাই যে রেসপন্স করলেন, সো এই রেসপন্সের মাধ্যমে কিন্তু একটা মিউচুয়াল রিলেশন রেসপেক্ট হলো। আমি একটা প্রবলেমের কথা বললাম, ইউ হ্যাভ ইউ হ্যাড এভরি রাইট টু রিজেক্ট মাই প্রপোজাল। কেউ বলতেই পারতেন যে স্যার আপনি একদিন আগে বা দুদিন আগে বলেছিলেন ক্লাসটা নেবেন ফ্রাইডে, সো ইউ আর thinking to shifting this class from Friday to Saturday, it is inconvenient for me because আমি অনুযায়ী প্ল্যান করেছি, I have made my plan to take part in your class, take participation in your class at on Friday evening, not Saturday evening. Saturday evening আমার অফিস থাকতে পারে, বাইরে কোনো মিটিং থাকতে পারে, আদার কোনো প্রি অকুপাইড প্রোগ্রাম থাকতে পারে। সো আপনি হঠাৎ করে আমাকে যখন একদিন আগের নোটিশে বলছেন যে ক্লাসটা একদিন পিছানো যায় কিনা, সো এটাকে লজিক্যাল হলো না। আমি কিন্তু এই জন্য রাইটলি লুইন বা শামিম ওদের মাধ্যমে রিকোয়েস্ট না করে একটু প্রিভিলেজ দিলাম, যেহেতু আপনি আমার সিনিয়র, আমি আপনাদের সিনিয়র, সো আপনারা একটু হয়তো আমাকে কনসিডার করবেন। আমি লিখলাম, আপনারা খুব পজিটিভলি, ইচ অ্যান্ড এভরি পারসন হ্যাজ এ গেভ এ ভেরি পজিটিভ ফিডব্যাক যে না কোনো সমস্যা নেই, নেক্সট দিন ক্লাসটা করা যায়। এতে করে কি হলো, আমার একটা রেসপন্সিবিলিটি চলে আসলো আপনাদের জন্য, যে আপনারা যে রেসপেক্টটা দেখালেন সেই রেসপেক্টটা আমার জন্য একটা পজিটিভ জিনিস আসলো। তো এটি হচ্ছে প্রত্যেকটা মনে রাখবেন যে এভরি টাইম। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই অ্যাকাউন্টস ফাইন্যান্সে কাজ করেন, আপনাদের বিভিন্ন মেন্টর আছে, বিভিন্ন আপনারা অনেকে ফলো করেন, ধরেন কোনো ব্যাংকের সিএফও, কোনো কোম্পানির সিএফও, কোনো ব্যাংক, কোনো কোম্পানির এমডি,
তো বা আমাদের মতো যারা আছে ফেসবুকে, লিঙ্কডইনে, যখন তারা একটা পোস্ট দেয়, এই পোস্টে যখন আপনি পজিটিভলি রেসপন্স করেন, কমেন্ট করেন, হ্যাঁ লুইন, জি স্যার। শোনা যাচ্ছে তো না? হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। ওকে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি কষ্ট হচ্ছে। তো যেটি বলছিলাম, তো যখন আপনি পজিটিভ কমেন্ট করছেন এবং এক একটা ফেসবুকে বা এক একটা লিঙ্কডইনে যখন আপনি মেসেজ লিখছেন 2 লাইন 3 লাইনে, তখন কিন্তু আপনার গ্রামার ঠিক হয়ে যাচ্ছে। সো আজকে 6 ব্যাচে যারা আছে তারা আমার সাথে যারা ফেসবুকে এবং লিঙ্কডইনে আছেন, খুবই ভালো কথা। না থাকলে আমি এই সেশনের শেষে আরেকটু সবাইকে মাইক অন করতে বলবো, 2-3 জনের সাথে বা সবার সাথে কথা বলবো যে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট করবেন এবং একটা পোস্টের এগেইনস্টে কমেন্ট করবেন। এই কমেন্টটা আমি ঠিক করে দিব একটা একটা করে। আপনি যদি আগামী 2 মাস শুধুমাত্র আপনার পরিচিত সিনিয়র 5-7 জন লোকের পোস্টে, কলিগদের পোস্টে, ইভেন আপনারা যারা 22 জন আছেন আপনাদের পোস্টে নিজেরা কমেন্ট করেন, এবং এই কমেন্টগুলো আমি যেহেতু আপনাদের সাথে ক্লোজলি ইন্টারেক্ট থাকবো এবং দেখবো যে আপনাদের গ্রামাটিক্যালি ঠিক হচ্ছে কিনা, সেন্স ঠিক আছে কিনা, এটা করতে করতে আপনার বেসিক ইংরেজি কমিউনিকেশন ঠিক হয়ে যায়। ছোট ছোট চেঞ্জ এভরিডে। আমি বলছিলাম না যে এক্সট্রাঅর্ডিনারি হতে গেলে খুব বেশি কিছু করতে হয় না, এভরিডে সিম্পল এক্সট্রা কাজ করলে এক্সট্রাঅর্ডিনারি হওয়া যায়। সো এর মানে হচ্ছে এভরি টাইম হোয়েন আই কমিউনিকেট ইজ এ ভ্যালুয়েবল অপরচুনিটি টু স্ট্রেন্থ দ্য এক্সিস্টিং রিলেশনশিপ। এখন যদি ফিজিক্যালি মিটিং কম হচ্ছে, সেক্ষেত্রে জুম, সোশ্যাল মিডিয়া কানেকশন যখন যদি ইউজই করেন, যদি কেউ ফেসবুক ইউজ না করেন আমি বলবো যে ভালো কাজ করছেন, দরকার নেই। বাট যদি কেউ ফেসবুকের টাইমে দিয়ে থাকেন, প্রোঅ্যাক্টিভলি দেন এবং চেষ্টা করেন ফেসবুকের টাইমটা আস্তে আস্তে কমিয়ে একটা সহনীয় মাত্রায় রেখে লিঙ্কডইন স্পেশালি এখানে আপনি সময়টা একটু বেশি দেন। So every interaction of opportunity to improve relationship, প্রত্যেক ইন্টারাকশনে কিন্তু একটা রিলেশনশিপ ইমপ্রুভ করার সুযোগ তৈরি হয়। অপরচুনিটি নিড টু ক্রিয়েট, অপরচুনিটি ক্রিয়েট করতে হয়, সামটাইমস টু কমিউনিকেট আদার। আমি একটা এখানে এলিভেটর স্পিচ বলে একটা কথা আছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে এলিভেটর স্পিচ হচ্ছে, ধরেন আমাদের সিটি সেন্টার যে অফিসটা আমাদের, এই লিফটটা যদি খুব ফাস্ট, আমরা 26 তলায় যখন লিফটে উঠি আমার ধরনের 20 সেকেন্ড সময় থাকে, লেটস সে ওখানে সোশ্যাল ইসলামী ব্যাংক আছে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আছে, লেটস সে সোশ্যাল ইসলামী ব্যাংকের এমডি অথবা স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি, আপনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এমডি অথবা আরো কয়েকটা ব্যাংক, লঙ্কা বাংলার এমডি বা এই ধরনের সিনিয়র লোক, আপনি একই সঙ্গে আপনি সিএফও ক্লাসে উঠছেন, সেও তার অফিসে যাচ্ছে। তো তার অফিস লেটস সে 29 তলা, আপনি 26 তলায় নামবেন। সো যদি আপনার লিফটে দেখা হয়, 20 সেকেন্ডে কিভাবে নিজেকে তার সাথে প্রেজেন্ট করবেন এবং তার সাথে এমন ভাবে কথা বলবেন যে আপনাকে যাতে সে মনে রাখে। এটার কিছু টিপস এন্ড টেকনিক্স আছে, এটা আমি কথা বলবো এটা পরে। আপনারা নোট রেখেন, কোন একটা সময় আমাকে রিমাইন্ডার দিন যে এলিভেটর স্পিচ বলে একটা কথা আছে, আপনাকে 3-4 লাইনে নিজের সম্পর্কে একটা ডেসক্রিপশন তৈরি করে রাখতে হবে এবং এটা খুব স্মার্টলি প্রেজেন্ট করতে হবে। সো অলওয়েজ যে কোনো অপরচুনিটি পেলে, ওই যে আমরা বাংলা একটা কথা বলতাম না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পেতে পারো মানিক রতন, এরকমই ছিল কথাটা সম্ভবত। সেটি হচ্ছে যে আপনি অপরচুনিটি কিন্তু খুব রেয়ার, আসে খুব কম। আপনি ধোনির একটা মুভি আছে, ক্রিকেটার ধোনি ইন্ডিয়ায়, আমি মুভি খুব ইদানিং কম দেখা হয়, আগে দেখতাম। তো রিসেন্টলি কোন একটা কারণ লকডাউনের ভিতরে আমি ধোনির একটা ভিডিও ক্লিপ ইউটিউবে দেখে আগ্রহ হলো, পরে একদিন দেখি মুভি দেখাচ্ছে, দেখলাম। তো ধোনি যেদিন প্রথমবার আপনার ওকে মনে হয় থার্ড ডাউনে নামানো হয়েছিল, রিকোয়েস্ট করে নেমেছিল, সেদিন সে সেঞ্চুরি করে এবং ওর থেকে কিন্তু কোচের সে আস্থাভাজন হয়ে যায়, ঠিক আছে? সো অপরচুনিটি কিন্তু সবসময় আসে না। আচ্ছা, কমিউনিকেশন ক্রাইটেরিয়া অবশ্যই গোল ওরিয়েন্টেড হবে। উল্টাপাল্টা কথা বলটা, উল্টাপাল্টা চিন্তা ভাবনা থেকে হবে না। আপনি কি চাচ্ছেন স্পেসিফিক হইতে হবে। অলওয়েজ হ্যাজ এ পারপাস থাকতে হবে। আবল তাবল সবার সাথে ফেসবুকে রিলেশনশিপ করা, যার তার সাথে সময় দেয়, এটা কোনো প্রয়োজন নেই। প্ল্যান করেন যে আপনার গোল কি, কি করলে আপনার লাভ হবে, কোথায় কি করতে হবে। ল্যাঙ্গুয়েজ এন্ড আদার টুলস লাইক লেটার দিতে হয় সময়। আপনি কারোর সাথে দেখা হলো, আমি যেটা করতাম বা এখনো করি আপনাদেরকে বলি, সেটা যে কোনো বিজনেস মিটিং, যে কোনো পাবলিক গ্যাদারিং গেলে কার্ড এক্সচেঞ্জ করি এবং যতগুলো কার্ড আসে পরের দিন সকালে প্রথম কাজ থাকে ওই কার্ডগুলোকে আগে ইমেল অ্যাড্রেসটা লিখে ফেলি। তারপরে হচ্ছে একটা কমন মেইল লিখি যে কালকে আপনার সাথে দেখা হয়েছিল, খুব ভালো লেগেছে, বাট ঢালাভাবে সিসি দিয়ে পাঠাই না।
প্রত্যেকে বিসিসি তে রেখে আমার নিজের অ্যাকাউন্টে টুতে রাখি, ফলে কেউ কারোটা দেখতে পারে না যে ভালো লেগেছে, থ্যাঙ্কস ফর হ্যাভিং এক্সচেঞ্জ দ্য বিজনেস কার্ড এন্ড ব্লা ব্লা ব্লা। চমৎকার একটা ছোট মেইল দিয়ে তার সাথে কমিউনিকেশন এস্টাবলিশ করি, তার নামটা ফোনে সেভ করে নেই, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি, অনেক সময় আমার ইউটিউবের কিছু ইম্পর্টেন্ট ভিডিও তাদের পাঠাই, তাদের যার যেরকম প্রয়োজন সেভাবে। এভাবে করে আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশের বিজনেসের যারা বিভিন্ন ব্যাংকের এমডি, বিভিন্ন কোম্পানির এমডি, সিএফও তে সবার সাথে অলমোস্ট আমার একটা খুব ভালো রিলেশন আছে, এবং অ্যাটলিস্ট আপনার 15টা ব্যাংকের এমডি পার্সোনালি আমাকে আলহামদুলিল্লাহ চিনে, আমার সাথে ইন্টারাকশন আছে। এটি কিন্তু আমি যে কাজটা করতাম এজ এ ফাইন্যান্স ডিরেক্টর অফ সুপারস্টার গ্রুপ, এখন ফাইন্যান্স অ্যাডভাইজার হিসেবে কাজ করছি, আমার নিজস্ব সিএ ফার্ম আছে, সিএফও কোর্সটাও চালাচ্ছি। তো এই যে কমিউনিকেশন গুলো আমাকে কিন্তু অনেক হেল্প করে আমার কনসালটেন্সি, আমার কাজ পেতে। অনেকগুলো বড় গ্রুপে এখন অডিটে কাজ করছি, কনসালটেন্সি কাজ করছি, এগুলো কিন্তু রিলেশনশিপ বিল্ডের মাধ্যমে। তো আপনাকে ভেরি স্পেসিফিক হইতে হবে। এরপরে আমি আগের দিন বলেছিলাম যে আপনাকে এইটা দেখলে একটু মনে হচ্ছে, সেটি হচ্ছে যে আপনার আপনার কমিউনিকেশন হতে হবে কিস, অর্থাৎ কিপ ইট সিম্পল এন্ড স্টুপিড। সিম্পল তো বুঝলেন, কিন্তু স্টুপিড মানে হচ্ছে, আমি আগের দিন বলেছিলাম ধরে নেওয়া হবে আপনার কাউন্টার পার্টে যারা আছে ওনারা তেমন কিছু বুঝছে না। লেটস সে আমি উদাহরণ দিয়েছিলাম, আমি 3টা অফিসে বসি, সুপারস্টার গ্রুপের হেড অফিসে, ওখানে ফাইন্যান্স অ্যাডভাইজার এবং নমিনেটেড ডিরেক্টর হিসেবে ওখানে বসি, আমার সিএ ফার্মে বসি, আবার আমাদের সিএফও কোর্সের 2টা ক্যাম্পাস আছে, মোস্টলি সিটি সেন্টারেই বেশি যাওয়া হয়। এখন আমার ড্রাইভার আমার বোনের বাসায় ছিল, লেটস সে আপনার ধানমন্ডি, আমি বললাম যে তুমি অফিসে আসো, তোমাকে নিয়ে বের হবো। এখন তাকে বলা হয়নি কোথায়, সে দেখলো যে আমি বেশি বসি হচ্ছে লেটসে সিটি সেন্টারে, সে এসে বসে আছে সুপারস্টার অফিসের নিচে, যেহেতু আগে ওখানে বেশি সময় দিতাম। তো এখন আমাকে স্পেসিফিক করা দরকার ছিল, আমি ধরেই নেবো সে বুঝবে না, তাকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার, কারণ এর ভুল ভ্রান্তি হলে দায়িত্ব আমার, ক্ষতি হলে আমার হবে। সো এটা স্টুপিড হতে হবে। আর একটা জিনিস হচ্ছে ইগো অলওয়েজ হচ্ছে কমিউনিকেশনে একটা বড় সমস্যা। আপনি যার সাথে কথা বলছেন, আপনি বড়, সে ছোট, তাকে স্যার বলবেন কি বলবেন না, ভাই বলবেন না স্যার বলবেন, তাকে কি আগে সালাম দিবেন নাকি সালাম দিবেন, এগুলো একদম রাবিশ কথা। আপনি আপনার গার্বেজ কথা, এগুলো মানে অবসুলিট, এটা হচ্ছে ওল্ড, এটা ওল্ড শেপ, এটাকে নিউ শেপে নিউ সিস্টেমে বলা হচ্ছে। আপনি আপনার লিফটম্যান, আপনার ড্রাইভার, আপনার রিসিপশনের যে কাজ করে তাদের প্রত্যেককে সালাম দেন, গ্রিটিংস করেন, দেখবেন যে সম্মান দিলে সম্মান বাড়ে। সো অলওয়েজ মনে রাখবেন যে সু এবং হচ্ছে ইগো দুটি ঘরের বাইরে রাখেন। সো বলা হয় ইগো অফ এ পারসন ইজ দ্য নাম্বার 1 ব্যারিয়ার ফর এনি কমিউনিকেশন। কমিউনিকেশনই আপনাকে ছোট, আপনি কমিউনিকেশন করতেই পারবেন না যদি ইগো থাকে। ইগোকে সরিয়ে ফেলতে হবে, এটা হচ্ছে বড় কথা। কমিউনিকেশনের ক্ষেত্রে ডিসক্রিমিনেশন করা যাবে না, ডিসক্রিমিনেশন কখনোই করা যায় না। আপনি যদি ডিসক্রিমিনেশন করেন তাহলে কিন্তু কমিউনিকেশন প্রপার হবে না। কারোর জন্য স্ট্যান্ডার্ড রাখছেন যে নিচে করে দিচ্ছেন, ছবিটা যেটা বোঝানোর চেষ্টা করেছি, কাউকে আপনি একটু প্রেফারেন্স দিচ্ছেন, আপনার কোনো কলিগকে পছন্দ হচ্ছে না, তার জন্য একটা ডিফারেন্ট সেটআপ, আর যাকে পছন্দ করেন তার জন্য ডিফারেন্ট একটা টার্গেট, এটা হবে না। আপনার কলিগ সবাইকে ইকুয়াল দেখতে হবে, সবার জন্য ইকুয়াল টার্গেট, ইকুয়াল অপরচুনিটি ক্রিয়েট করতে হবে। আদারওয়াইজ আপনাকে ডিসক্রিমিনেশন যদি করেন তাহলে আপনি ভালো লিডার হতে পারবেন না, ভালো কমিউনিকেটর হতে পারবেন না। সো ডিসক্রিমিনেটরি মাইন্ডসেট ইজ অ্যানাদার ব্যারিয়ার ফর কমিউনিকেশন, এটা একটু মাথায় রাখতে হবে। অ্যাজাম্পশন করা, এটি আরেকটা খারাপ জিনিস। কখনোই আপনার অ্যাজিউম করা যাবে না কোনো কিছু, অ্যাজিউম করলে আপনার ঝামেলা আছে, অ্যাজিউম করা যাবে না। সো অ্যাজিউম হচ্ছে, অ্যাজাম্পশন ইজ অ্যানাদার ব্যারিয়ার ফর ইফেক্টিভ কমিউনিকেশন। ইন অ্যানাদার ওয়ার্ড, ইট ইজ দ্য গ্রেটেস্ট এনিমি অফ কমিউনিকেশন। ধরেন এই ছবিতে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে অ্যাজিউম করার চেষ্টা করছে, আপনি মাথা নিজের শরীরে ঢুকিয়ে চিন্তা করছেন, এবং হবে না, চোখ কান খোলা রাখতে হবে। আপনি যদি ধরেই নেন যে আপনি যার সাথে কথা বলছেন সে হচ্ছে যে দোষী বা সে নেগেটিভ, এটা হবে না। আপনি অলওয়েজ পজিটিভ মাইন্ডসেটে করতে হবে, এবং কোনো অ্যাজাম্পশনে যাওয়া যাবে না। আপনার কাউন্টার পার্টি যিনি আছে তার সম্পর্কে ফুল রেসপেক্ট রাখতে হবে, এবং কোন রকম প্রি ডিটারমাইন্ড ধারণা থেকে তার সাথে যোগাযোগ করা যাবে না। তাহলে কিন্তু, যেমন আপনি যদি মনে করেন যে একটা ইন্টারভিউ দিবেন, শুরুতেই যদি ধরে নেন যে ইন্টারভিউটা আই ওয়াশ, আমি জাস্ট আমাকে ডাকা হচ্ছে, যেটা হয় অনেকে মনে করে ইন্টারভিউটা আপনার আগের থেকেই ম্যান পাওয়ার সেট করা আছে, আগের থেকেই যাকে নেওয়া হবে এটা সেট করা আছে, সো আমাকে নেওয়া হবে না, জাস্ট ফর্মাল একটা ইন্টারভিউ নেওয়া আছে।
এরকম অ্যাজাম্পশন নিয়ে ইন্টারভিউ নিতে গেলে কিন্তু আপনি ইন্টারভিউ ভালো হবে না, ঠিক আছে? আপনার ক্রাইটেরিয়া ফর ইফেক্টিভ কমিউনিকেশন অথবা মেসেজ রাইটিং এ এটা ক্লিয়ার হইতে হবে। আপনি যে লিখছেন ক্লিয়ার, ব্রিফ এবং ক্লিয়ার, কমপ্লিট হইতে হবে। ইনকমপ্লিট মিনিং রেখে কোনো কমিউনিকেশন করা যাবে না, কারেক্ট হইতে হবে। আপনি গ্রামাটিক্যালি ভুল করলে অদ্ভুত সব ব্যাপার হবে। আপনি বলতে চাচ্ছেন একটা, বুঝতেছে একটা। আমার সাথে প্রচুর লোক স্পেশালি মেসেঞ্জারে লিখে এবং সে যে কি ভুল করে, আমি যদি পারমিশন পেতাম তাদের, আপনাদের স্ক্রিনশট দেখাতাম যে কমিউনিকেশনে কত ভুল করে। হয়তো আমিও করি, আমিও করতাম, বাট এগুলো অ্যাভয়েড করতে হবে। সেভ রিডার্স টাইম, মানে আপনি এমন ভাবে লিখবেন যাতে যে পড়ছে তার জন্য বিরক্ত হয়। খুব শর্ট, ব্রিফ এবং স্পেসিফিক। এবং হচ্ছে আপনার গুডউইল বিল্ড করতে হবে। আপনার কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু আপনার সাথে রিলেশনটা স্ট্রং হবে। অ্যাভয়েড দ্য অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ড। অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ড কি? কিছু কিছু অ্যাবস্ট্রাক্ট আছে, এটাকে খুব অ্যাভয়েড করতে হবে। কি কি অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ড আছে? যেমন আমি একটা সিম্পল, আপনার এই লোগোটা সবাই নিশ্চয়ই চিনেন। এটা হচ্ছে কিসের লোগো? এটি হচ্ছে ম্যাকডোনাল্ড লোগো। এখানে আগে লেখা হতো ইট ইজ বিং লাভড, এটা হচ্ছে প্যাসিভ লেখা। আসলে প্যাসিভ লেখা যাবে না, এখনকার ওটার লোগো চেঞ্জ করে ফেলছে, বলছে আই অ্যাম লাভিং ইট। হ্যাঁ, সো এটা হচ্ছে ইউজিং অ্যাক্টিভ ভার্বস হেল্প আস রাইটিং মোর ডাইরেক্ট লিবারাল সেন্টেন্সেস এন্ড ইটস অলসো ইজি টু রিড। আপনার মনে রাখতে হবে যে অলওয়েজ আমরা কিন্তু প্যাসিভ অ্যাক্টিভ শিখেছি গ্রামারে, কিন্তু কমিউনিকেশনের ক্ষেত্রে প্যাসিভ মূলত অ্যাভয়েড করতে হবে, অলওয়েজ অ্যাক্টিভে চেষ্টা করতে হবে। ল্যাঙ্গুয়েজ দ্য কি, সো অলওয়েজ মনে রাখতে হবে যে আপনার হচ্ছে যে ল্যাঙ্গুয়েজে আপনার কলোনিয়াল ল্যাঙ্গুয়েজ, যেটা পুরনো ব্রিটিশ আমল। আমি আরেকটা উদাহরণ দিই, এটা আপনাকে আপনাকে একটা উদাহরণ এখানে আছে, এই উদাহরণটা আমি দিব হোমওয়ার্কের জন্য। এটা আমি চমৎকার একটা উদাহরণ তৈরি করেছি, আপনারা খুশি হবেন দেখে। সো আসলে বিজনেস কমিউনিকেশনে আপনাকে খেয়াল রাখতে হবে অ্যাভয়েড অ্যাবস্ট্রাক্ট, কোনো অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ড ইউজ করা যাবে না। কনক্রিট হতে হবে, স্পেসিফিক হতে হবে। ইউজ অ্যাক্টিভ, অ্যাভয়েড প্যাসিভ। কনভারসেশনাল অ্যাপ্রোচ হতে হবে। কমিউনিকেশন এমন করবেন যেন লোকটা আপনার সামনে দাঁড়িয়ে আছে, আপনি কথা বলছেন। হুমায়ুন আহমেদের লেখা সবাই কেন পছন্দ করে? লুইন, আমরা একটু অন করি তো, একটু ইন্টারেক্টিভ করি, একা কথা বলছি তো, একটু অন করে দেন। হ্যাঁ স্যার। লেখাগুলো সহজ ভাষায়, তাই মানে ইজিলি বোঝা যায়। এবং কি বলছে কথা একটা? কি কথা বলছে? স্যার আমি বলতেছিলাম যে আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। তাহলে ভালো আছেন স্যার? জি স্যার, হুমায়ুন আহমেদের লেখাগুলো সহজ ভাষায় লেখা স্যার। তার প্রতিটা মানে উপন্যাস যেগুলো সহজ ভাষায় লেখা, এই জন্য পড়তে ইন্টারেস্ট লাগে বেশি। এক্স্যাক্টলি, মানে হুমায়ুন আহমেদের কথা মনে হয় কনভারসেশন, আপনার সামনে দাঁড়িয়ে সে কথা বলছে, স্টোরি টেলিং হয় খুব বেশি বেশি বেশি। মানে আপনার অনেকে ইমেইল লেখে, ধরেন আপনি একটা ওয়ার্ড লিখে এটা কিন্তু রাইট বাটন ক্লিক করলে অনেকগুলো কিন্তু সিনোনিম চলে আসে, সবচেয়ে টাফ ওয়ার্ডটা ইউজ করে, এটা কিন্তু ঠিক না। অলওয়েজ মনে রাখতে হবে, হ্যাঁ স্ট্যান্ডার্ড আপনার ভোকাবুলারি জানতে হবে, আপনি জানবেন যে এটার কত রকম বিকল্প ইউজ করা যায়, কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনি ইজি, শর্ট, স্পেসিফিক হইতে হবে। এবং অ্যাভয়েড বিজনেস রাবার স্ট্যাম্প। রাবার স্ট্যাম্প বলে একটা কথা আছে। সো আমার মনে হয় যে অন্য কেউ যদি কোনো কথা বলতে চান, আমার মনে হয় যে তালহা, তো তালহার কথা ঠিক আছে যে উনি সিম্পল অ্যাপ্রোচে লিখতে দেখে জনপ্রিয় ছিল বেশি। আর কেউ কোনো কথা বলবেন? আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে যে আমাদের সমাজে কিছু ইনসেনিটি আছে যেগুলো আমরা প্রেজেন্ট করতে পারি না। হুমায়ুন আহমেদ এই ইনসেনিটি বা আমাদের রেগুলার যে চলার পথে যে পাগলামি গুলো, এগুলো খুব সহজে উপস্থাপন করছে, যে কারণে এটা হিউমার ছিল। উনি যেটা উনি হচ্ছে কৌতুক বোধ ভালো ছিল, উনি হিউমার করতে পারতেন, কারণ লেখার ভিতরে ইম্পর্টেন্ট, বুঝছেন? এই আর কি। আপনারা নিশ্চয়ই জানেন যে রিসেন্টলি, বিশেষ করে লকডাউনের পরে আমি আমার ছেলের সঙ্গে কন্টিনিউয়াসলি কিছু পড়ালেখা করেছিলাম, তো সেটার বেসিসে একটা বই লিখেছি, সেটি হচ্ছে প্যারেন্টিং ইসলাম কি বলে। তো জানি না বইটার সম্পর্কে জানেন কিনা। ওই বইটা আমি অ্যাপ্রোচটা নিয়েছি যাতে সিম্পল কথা বলা যায়। অবশ্য আমার অলওয়েজ প্রেজেন্টেশন, আমার লেখার ভিতরে সিম্পলিসিটি একটা বড় গুণ, আমি চেষ্টা করি এটা রাখার জন্য, আমার নিজের ইন্টেনশনালি করা, যেটা আসলে ইজি হতে হবে অলওয়েজ। হ্যাঁ, ইজি হলেই আপনার লাভ আছে। থ্যাংক ইউ নাজমুল খান। আমরা একটু প্রসিড করি। আপনার অন কথা বলছেন কি নাজমুল না? জি স্যার। ওকে জি স্যার। ওকে, আমরা একটু আপনারা অন থাকুক, আপনারা যদি কোনো কিছু বলতে চান বলতে পারবেন। আচ্ছা, ম্যাজিক ওয়ার্ড, রাবার স্ট্যাম্পটা বলবো, আমি মাথায় রেখেন যে রাবার স্ট্যাম্পের এক্সাম্পল দিব। ম্যাজিক ওয়ার্ড ইউজ করতে হবে, অলওয়েজ মনে রাখতে হবে যে হচ্ছে
প্লিজ, থ্যাংক ইউ, মে আই হেল্প ইউ, হেল্প এনি টাইম। যদি কেউ বলে যে ক্যান আই আস্ক ফর হেল্প এনি টাইম, সাপোর্ট, আই এম সরি, নো প্রবলেম। হ্যাঁ, সো দেখবেন যে তাদের কিন্তু অলওয়েজ, নো প্রবলেম, এনি টাইম, এগুলো খুব বলে, আই এম সরি, এই কথাগুলো, এটা ম্যাজিক ওয়ার্ড। কমিউনিকেশনের ভিতরে এই ওয়ার্ডগুলো যত বেশি ইউজ করবেন তত বেশি কিন্তু আপনারা এটিকে সাকসেসফুল কমিউনিকেশন হবে, ঠিক আছে? আচ্ছা, এই উদাহরণটা আমি আপনাকে হোমওয়ার্ক দিলাম, এটা ইন্টারেস্টিং একটা জিনিস। আমি নাম লিখেছি লর্ড কার্জন ইংলিশ, মানে হচ্ছে এত পুরনো যে ব্রিটিশরা যেরকম খুব কঠিন জটিল ছিল, ওদের লেখাগুলো জটিল ছিল। সো এই কার্জনের আমলে, লর্ড কার্জন কত সাল, আমার মনে হয় আজকে 200 বছর আগে, 250 বছর আগে, ওই সময় ইংরেজি কেমন ছিল আর সময়ের সঙ্গে সঙ্গে ইংরেজি কি হয়েছে, যে এরপরে এরকম কম্পারেটিভলি সিম্পল হয়েছে, এরপরে হচ্ছে আরো সিম্পলার হয়েছে, এবং ফাইনালি শর্টেস্ট। এই 4টা স্লাইড শেয়ার করলাম, আমি দেখাই আপনাকে। প্রথমটা দিস ওয়ান, সেকেন্ডটা একই মিনিং বাট সাইজ ছোট হয়ে গেছে, সিম্পল হয়েছে। থার্ডটা, ফোর্থটা কেউ যদি এটা বুঝেন, আপনারা বাসায় দেখেন, নেক্সট ক্লাসে আমার সাথে আলাপ করেন, যদি বুঝেন যে কোনো ডিফারেন্স নাই তাহলে মজা পাবেন। সেটা হচ্ছে যে প্রথম লেখাটার মিনিং বুঝতে খুব কষ্ট হয়, ডিফিকাল্ট, তারপর একটু ইজি, তারপর এবং শেষেরটা কিন্তু মিনিং কোনো চেঞ্জ হচ্ছে, তারতম্য হচ্ছে না, কিন্তু সিম্পল হয়ে লেখা যায়। এটি আমি দিয়েছি, এটা খুব রেয়ার একটা কালেকশন, আপনারা রাখতে পারেন। হ্যাঁ, ইউ অ্যাটিটিউড, আমি শুরুতেই বলেছি এটা ইউ অ্যাটিটিউড রাখতে হবে। অন্যের ব্যাপারটা বোঝার চেষ্টা করতে, অন্যের সমস্যা, অন্যের সুবিধা, অন্যের চ্যালেঞ্জ, অন্যের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করতে হবে। আপনাকে অলওয়েজ মনে রাখতে হবে, হ্যাঁ, ইন্টারনেটে সার্চ দিলে পাবেন যে একটা লোক খুব রেগে আছে, ঝগড়া করতেছে, তো পরবর্তীকালে একটা স্পেশাল চশমা দেওয়া হয়েছে, যিনি মনে করছে লোকটা এমন কেন, এত খারাপ ব্যবহার কেন করছে। পরে একটা চশমা যখন চোখে দেওয়া হয় তখন দেখা তার লাইফটা কত কঠিন। সকালে ওয়াইফের সাথে ঝগড়া হয়েছে, তারপরে তার বাবা মারা গেছে কিছুদিন আগে, চাকরি হারিয়ে ফেলেছে, এই ডিফিকাল্টিস গুলো সে ফেস করছে। তো আমাদের মাথায় রাখতে হবে লাইফে অনেক ডিফিকাল্টিস আছে, মানুষজন কিন্তু সবাই কষ্টে থাকে। অতএব শুধু মনে করলে হবে না যে আমি একার জন্য সব ঠিক আছে, সব ঠিক, তা না। অন্যের দৃষ্টিভঙ্গিতে নিজের লাইফকে দেখতে হবে, অন্যের চিন্তা ভাবনা, অন্যের চ্যালেঞ্জ, অন্যের দুঃখ কষ্টগুলোকে মাথায় রেখে কমিউনিকেশন করতে হবে যতটুকু পারা যায়। সো এখানে দেখেন বলা আছে যে ইউ অ্যাটিটিউড হচ্ছে at first I have to put myself in audience position. আমাকে মাথায় রাখতে হবে যারা এখন ক্লাসটা করছে তারা কি সিচুয়েশন ফেস করছে, তাদেরকে কত ইজি করা যায় তাদের দৃষ্টিভঙ্গিতে। এটাকে অ্যাঙ্গার কখনোই রাখা যাবে না কমিউনিকেশনে। এবং রাইটিং প্রসেসে খেয়াল রাখতে হবে 3টা স্টেজ। প্রথমে প্ল্যানিং করবেন, যখন লিখবেন কমিউনিকেশনে কি লিখবেন প্ল্যানিং করবেন, ড্রাফটিং করবেন, তারপর হচ্ছে রিভাইজ করতে হয়। এবং আমরা কিন্তু প্রচুর পরিমাণে ড্রাফট চেক করে একজন, এটাকে অডিটের ভাষা বলে পিয়ার রিভিউ। এবার একটা অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত ইফেক্টিভ একটা কমিউনিকেশন হ্যাকস অথবা কমিউনিকেশন টিপস বা টেকনিক বলবো, সেটি হচ্ছে যেটা বলা হচ্ছে দেয়ার ইজ এ ফর্মুলা ফর পজিটিভ এন্ড নিউট্রাল কমিউনিকেশন। যখন আপনি কোনো ভালো সংবাদ বলবেন অথবা ভালো অথবা মন্দ বুঝতে পারছেন না এরকম মেসেজের ক্ষেত্রে মেসেজটা দেওয়ার নিয়ম হচ্ছে BIF, তার মানে বিগ আইডিয়া ফার্স্ট। ধরেন কেউ আপনার কাছে 5,000 টাকা ধার ছিল, তাকে আপনি 10 লাইনের মেইল লিখলেন, সে মেইল পড়ে বুঝতে হলো শেষ লাইনে যে 5,000 টাকা আপনি দিবেন, এটা আপনি এগ্রি করেছেন, এটি 10ম লাইনে যে বুঝলেন, 10ম লাইনে বোঝার কোনো সুযোগ নেই। আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে আপনাকে চেষ্টা করতে হবে যে আপনি এই প্রথম লাইনেই সরাসরি বলেন যে ভাই আপনি 5,000 টাকা চেয়েছিলেন, আমি 5,000 টাকা আপনাকে দিব ইনশাল্লাহ, এটা আপনি ঠিক করলেন। সো এই যে আপনি 5,000 টাকা দিবেন বলছেন, এটা ঠিক করলেন, এটি হচ্ছে, এটাকে বলা হচ্ছে BIF, মানে বিগ আইডিয়া। প্রথম আইডিয়াটা প্রথমেই দিয়ে দেন, ভালো আইডিয়া, পজিটিভ আইডিয়াটা প্রথমেই দিয়ে দেন, ঠিক আছে? আচ্ছা, তো তার মানে পজিটিভ যে কোনো কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করবো, এটাকে বলা হয় BIF, বিগ আইডিয়া ফার্স্ট। মেইন কথাটা আগে বলে দেন। ধরেন আপনি বলছেন যে আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে ICMA অথবা CA অথবা CFO কোর্সের রেজাল্ট পাবলিশ হয়েছে। আপনি লুইনকে একটা SMS দিলেন যে ভাই রেজাল্ট হয়েছে কিনা। লুইন 10 লাইন লিখলো মেইল অথবা SMS, 10ম লাইনে যে বললো হ্যাঁ আপনি পাস করেছেন। তো এটা কি ঠিক হবে নাকি প্রথম বলবে যে ইয়েস থ্যাংক ইউ আপনি পাস করেছেন, কংগ্রাচুলেশন, তারপরে বলবে যে আপনি নতুন সেমিস্টারে ভর্তি হবেন, এই রুলস, বাট সমস্ত কিছু বলে শেষে বললো। সো অলওয়েজ মনে রাখতে হবে যে
আপনার কমিউনিকেশনের ক্ষেত্রে হচ্ছে বিগ আইডিয়া, এটা প্রথম বলতে হবে, ঠিক আছে, প্রথমেই বলে নিতে হবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা যদি বলি সেটি হচ্ছে ইউ অ্যাটিটিউড বললাম, তারপরে হচ্ছে ম্যানেজিং নেগেটিভিটি। যদি এমন হয় যে কোনো নেগেটিভ লোন, ধরেন আপনি কেউ আপনার কাছে লোন চেয়েছে, অথবা কারণ আমি সিম্পল একটা জিনিস বলি, সেটি হচ্ছে ধরেন এই গত জুনের 9 তারিখে আমার ফাদার মারা গেলেন। হ্যাঁ, এখন আমি আমার বড় ভাই হসপিটালে ছিলাম, তো ধরেন আমার বড় ভাই কাউকে কমিউনিকেট করছে। এখন কোশ্চেন হচ্ছে ধরেন আমার চাচাকে অথবা আমার ফুপুকে অথবা আমাদের অন্য কোনো আত্মীয়কে বলছে। এখন কোশ্চেন হচ্ছে যদি ফোন করি আমার বয়স্ক চাচা অথবা ফুপু অথবা আরেকজন আমাদের বয়স্ক রিলেটিভ, তাকে ফোন করে হঠাৎ করে যদি বলে যে লেক্সে XYZ আমার বাবা এক্সপায়ার করেছেন, মারা গিয়েছেন, সো এই যে এটা বললে তার মেন্টাল কন্ডিশন আমি জানি না, সে কোন সিচুয়েশনে আছে, সে কিন্তু নিজেও একটা মানে কি হতে পারে, নিজে কিন্তু শক্ত হতে পারে, নিজে কোনো অসুস্থ হতে পারে। যেমন আমার মাকে এই মেসেজটা দেওয়ার জন্য, আমি যে সরি একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করলাম, এটা করা ঠিক হলো কিনা আমি জানি না, বাট বোঝানোর জন্য বলছি। আমার মাকে যখন আমি ফোন করলাম, প্রথমে আমি এটা বলি নাই, অনেক কথা বলছি, বিভিন্ন কথা বলছি, বলার চেষ্টা করছি আব্বা শরীরটা খুবই খারাপ, আমাদের একটু প্রিপারেশন রাখতে হবে যে ওনার যে কোনো কিছু হতে পারে। তো এরকম করে আমার মনে হয় যে ওনাকে 2 ঘন্টা পরে বিভিন্ন ভাবে আমার বোন ভাই এদের মাধ্যমে আমি কমিউনিকেশনটা পরে ক্লিয়ার করেছি। অতএব মনে রাখতে হবে যখন কোনো নেগেটিভ নিউজ দিবেন তখন এটাকে কিন্তু হঠাৎ করে বলা যাবে না। ধরেন কেউ 5,000 টাকা চেয়েছে, আর না 5,000 টাকা দেওয়া যাবে না। সো এখানে খেয়াল রাখতে হবে কোনো লেসার অল্টারনেটিভ আছে কিনা। ধরেন আপনি 5,000 টাকা দিতে পারছেন না, 1,000 টাকা দিতে পারছেন, সো আগে তাকে বুঝেন যে ভাই ঠিক আছে, আমি তো বুঝতে পেরেছি আপনার প্রয়োজন ছিল, আমি ভেরি সরি যে এই মুহূর্তে আমার সমস্যা আছে, মাসের শেষ, সো আপনাকে 2,000 টাকা দিলে চলবে কিনা। সো এই ধরনের লেসার অল্টারনেটিভ করতে হবে, এবং ফাইনালি নেগেটিভ মেসেজ একটু কথা বলে ঘুরে শেষে দিতে হবে, এবং তাকে যেন আবার বেশি লেন্দিও করা যাবে না, সে ফ্রাস্ট্রেট না হয়ে যায়। তো কি হলো, উই ক্যান ইউজ BILL, বিগ আইডিয়া লিটল লেট, মানে নেগেটিভের ক্ষেত্রে অ্যাপ্রোচ ওয়াইল কমিউনিকেটিং নেগেটিভ মেসেজ। আচ্ছা, উই ক্যান অলসো ফলো আদার প্রসেস লাইক পার্ট, বলে হচ্ছে প্লেজেন্ট, ইকুইভ্যালেন্ট, রিলেভেন্ট এন্ড ট্রানজিশনাল। মানে হচ্ছে যে আপনাকে খেয়াল রাখতে হবে যে প্রেজেন্ট যখন মানে যখন পজিটিভ নিউজ বলছেন তখন এক প্রসেস হবে, যখন নেগেটিভ তখন আপনাকে তার মেন্টাল ফিল্টার বুঝে তাকে আস্তে আস্তে নেগেটিভ মেসেজটা পাস করতে হবে। ইনস্ট্যান্ট হঠাৎ করে বলা যাবে না, তাকে বুঝতে হবে কোন সিচুয়েশনে আছে, কি রকম আছে, এগুলো বুঝে তারপর কমিউনিকেশনটা করতে হবে। সো আমরা পরের স্লাইডে যাই, সেটি হচ্ছে এই স্লাইডের কথাই বলছি। আমি অলমোস্ট আমাদের প্রেজেন্টেশন শেষের দিকে চলে আসছি। দেখেন কমিউনিকেশনে বলছে এটি কিন্তু গ্লোবাল রিসার্চ এবং মোস্ট একটা রিলায়েবল সোর্স থেকে এটা পাওয়া। সেটি হচ্ছে বলা হচ্ছে যে ফেসিয়াল এক্সপ্রেশনে হচ্ছে 38%, বডি ল্যাঙ্গুয়েজ 55, আর 7% হচ্ছে আমরা যেটা কথা বলি। তার মানে হচ্ছে 97% হচ্ছে মূলত হচ্ছে নন ভার্বাল, সরি 93% নন ভার্বাল, আর ভার্বাল হচ্ছে 7%। তার মানে কমিউনিকেশনের অলমোস্ট 93% হচ্ছে নন ভার্বাল। সো এটা কিন্তু অনেকেই এটা বিশ্বাস করা কঠিন, বাট দিস ইজ এ ট্রু ফ্যাক্ট, এটা কিন্তু সত্যি কথা, আপনারা এটা জানা উচিত। আচ্ছা, তারপরে আমরা বলি এই কথাটাকে, সেটা হচ্ছে পারসুয়েশনটা হচ্ছে যে আপনাকে কোন একটা মেসেজ দিলেন, আপনি ফিডব্যাক করতে হবে, তাকে পারসুয়েট করতে। পারসুয়েশন ইজ দ্য প্রসেস অফ চেঞ্জিং অ্যাটিটিউড, বিলিভ, ভ্যালুজ এন্ড বিহেভিয়ার। আপনি কেউ অপছন্দ করছে, এটা আপনার দায়িত্ব তাকে কিভাবে গুড বুকে আনে। কেউ একজন লোকের ব্যাড বুকে আপনি আছেন, আপনাকে অপছন্দ করছেন, অ্যাজ এ কমিউনিকেটর ইউর রেসপন্সিবিলিটি আপনি কিভাবে তাকে পজিটিভে আনবেন। ইনফ্লুয়েন্সিং ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট স্কিল ফর কমিউনিকেশন। অলওয়েজ মানুষকে ইনফ্লুয়েন্স, কত মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারেন। আপনার চরিত্রটা এমনভাবে তৈরি করতে হবে, আপনার আচার ব্যবহার, আপনার কথাবার্তা, পোশাক আশাক, গেস্টার পোস্টার যেটা বলে এমনভাবে করতে হবে যে আপনি যেন পজিটিভ ইনফ্লুয়েন্স রাখতে পারেন, ঠিক আছে, ইজ ইম্পর্টেন্ট। সো বল এভরিথিং স্টার্ট উইথ দ্য অ্যাম্বিশন, দেয়ার মাস্ট বি এ গোল। আর যে কোনো কমিউনিকেশনে মাথায় রাখতে হবে যে একটা গোল থাকতে হবে, একটা অ্যাম্বিশন, একটা হাই অ্যাম্বিশন থাকতে হবে, যে সিএফও কোর্সে ভর্তি হয়েছে, আমি এই 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 6 ব্যাচের ফার্স্ট হব, এবং এমন ভাবে করব যাতে করে সিএফও অথরিটি, আমি সহ সবাই যেন তাকে মাথায় রাখে। আমার একটা জব প্লেসমেন্ট, একটা প্রমোশন, একটা ভালো অফারের ক্ষেত্রে ফার্স্ট অপরচুনিটি যেন আসে। ফার্স্ট ব্যাচের অনেকেই এখানে ক্লাস নেবে আপনাদের এই সেশনে, আমাদের এখান থেকে কে কে নেক্সট ক্লাস নেবে তাদেরকে এখনই প্রিপারেশন হতে হবে, আপনাকে মেন্টালি ঠিক করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কারেন্টলি নলেজ ইজ ওপেন, নট রেস্ট্রিক্টেড। সো আমাদের এই যে কথাগুলো আমি বললাম, এগুলো কোনোটাই রকেট সায়েন্স না, আমি কমিউনিকেশন এক্সপার্ট না, বাট
আমি কিন্তু নিজে একটু লেখাপড়ার চেষ্টা করি, পিপিটি গুলো আমরা বানিয়েছি চমৎকার করে যাতে করে আপনার ইজি বোঝা যায়, এই কাজগুলো করেছি, বাট ইনফরমেশন কিন্তু ইন্টারনেটে আছে। সো নলেজ ইজ নট রেস্ট্রিক্টেড। আপনারা চাইলে কমিউনিকেশনের উপর প্রচুর ভিডিও, বিভিন্ন প্রেজেন্টেশন আছে, আপনারা একটু দেখে নিন, বাট আমি আমার সহজভাবে বলার চেষ্টা করেছি। আর হচ্ছে নিউ কনসেপ্ট অফ কমিউনিকেশন, স্পিকিং, লিসেনিং, আর অলওয়েজ আপনাকে এক্সেপশনাল হতে হবে। আপনি কিন্তু গতানুগতিক, ওই যে বলে না যে আমি আমাদের একটা যে গ্রাজুয়েট ক্লাব অফ বাংলাদেশে প্রায় শেয়ার করি যে আপনার অ্যাটিটিউড, আপনার কথাবার্তা, আচরণ একটু এক্সেপশনাল হতে হবে, বাট এর মানেই না যে পাগলামি করতে হবে, বাট একটু নিজেকে একটু ডিফারেন্ট প্রেজেন্টেশন রাখতে হবে, আদারওয়াইজ আপনি একদম গতানুগতিক হয়ে যাবেন, সবার প্রতি হয়ে, সবার মতো এক হয়ে যাবেন। সো আর একটা হচ্ছে যে আমি বলেছি যে অলওয়েজ, একদম শেষের দিকে সামারি করছি, ইউজ অ্যাক্টিভ, অ্যাভয়েড প্যাসিভ। এটা একটা উদাহরণ এখানে দেওয়া আছে, আপনার এই উদাহরণটা আপনাদের কেস থাকলো, হোম টাস্ক থাকলো, এটা আপনারা একটু বাসায় করবেন এবং আমি জিজ্ঞেস করবো নেক্সট ক্লাসে যে মানে প্যাসিভ সেন্টেন্স ইউজ করা যাবে না, অ্যাক্টিভ কিভাবে ইউজ করতে হয়, এটা থাকবে। অ্যাবস্ট্রাক্ট থাকে, অ্যাবস্ট্রাক্টের উদাহরণটা দেখানো হয়নি, এই জন্য বলছি, একটা উদাহরণ দিই। উই নিড টু হায়ার সাম ইন্টার্ন আর্জেন্টলি। দেখেন, আমরা কিছু ইন্টার্ন নিতে হবে, কিছু মানে কি, কয়জন, একজন, দুইজন? একজন নিশ্চয়ই না, সাম বলছে মানে একাধিক হবে, 2, 3, 4, 5 লক্ষাধিকও হইতে পারে। বড় অর্গানাইজেশনে 1 লাখ ইন্টার্ন নিতে পারে না, 2 জন নিতে পারে, 3 জন নিতে পারে। সো আপনার ইম্পর্টেন্ট হচ্ছে যে আসলে উই নিড টু হায়ার সাম ইন্টার্ন আর্জেন্টলি। আর্জেন্টলি মানে কি, আজকে নাকি আগামীকালকে নাকি আগামী সপ্তাহে, এক একজন, এটা কিন্তু এক একজনের কাছে একরকম। সো আপনাকে এরকম ভেগ কথা বললে হবে না, কংক্রিট স্পেসিফিক কথা বলতে হবে। we need to hire 2 intern by next week to finish the project in time। এরকম স্পেসিফিক হইতে হবে, কংক্রিট হইতে হবে। সো আরো দুটো উদাহরণ দেওয়া আছে, যে কথা বলছিলাম যে বড় সেন্টেন্সে কথা না বলে, বা ওই লর্ড কার্জনে যে ইংরেজি বললাম, ওই স্টাইলগুলো ফলো করতে হবে, অ্যাবস্ট্রাক্ট অ্যাভয়েড করে কংক্রিট হইতে হবে, স্পেসিফিক হইতে হবে, এই ধরনগুলো দেখবেন। কনভারসেশনাল হইতে হবে, যেটা আমি বলছিলাম যে অনেকটা ইনফর্মাল, লেখার ভিতরে খুব বেশি ফর্মাল, যদি খুব মানে ফর্মাল এনভায়রনমেন্ট স্পেসিফিক না থাকে, তাহলে মোস্ট অফ দ্য কেসে আপনাকে নর্মাল অফিস মেইল টেইল লেখার সময় চেষ্টা করতে হবে কিছুটা ফর্মাল এবং কিছুটা ইনফর্মাল মিক্স করে কনভারসেশনাল হইতে হবে। যেমন মনে হবে যে যিনি মেইল পড়ছে, আপনি সামনে যে বললে যা যা বলতেন সেটাই এর জন্য বলা হচ্ছে, এমন না কিছু রাবার স্ট্যাম্প ইউজ হচ্ছে, এটা করা যাবে না। তো কনভারসেশনাল ক্ষেত্রে কিরকম একটা ছোট্ট উদাহরণ দেই, যেমন ফর্মাল হলে কি হয়, I shall appreciate the pleasure of your reply regarding this the booking। তার মানে কি হলো যে আপনি I shall appreciate the pleasure of your reply regarding the booking। আপনি একটা হোটেলে একটা রুম বুক, একটা রিসোর্টে রুম বুক করতে চাচ্ছেন, সো আপনি একটা ভেগ কথা বললেন, এক লম্বা রাবার স্ট্যাম্প টাইপ কথা বললেন, কিন্তু তা না বলে যদি লিখতেন প্লিজ কনফার্ম ইওর অর্ডার বাই 25, 2015। এটা আমার এই উদাহরণটা একটু পুরনো ছিল, ডিসেম্বর 2020 একটা উদাহরণ আপনারা দিতে পারেন, যে আপনি আগের কথাটা ফর্মাল ছিল কিন্তু স্পেসিফিক হয় নাই, আপনাকে স্পেসিফিক হইতে হবে, ঠিক আছে? সো এই জিনিসগুলো, এটা উদাহরণ হিসেবে পরীক্ষা কিন্তু আসবে, আপনারা এইভাবে দেখে নিন। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং আছে, if you want something you had never had, if you want something you have never had, then you got to do something you never done। ওই যে একই কথা, এই যে আইনস্টাইনের যে ইনসেনিটি বলছিলাম, যে doing the same thing over and over again and expecting the different result is a insanity। এটা ইনসেনিটির মতোই হয়ে যায়। আপনি যদি নতুন কিছু চান, আপনি যদি প্রফেশনে খুব ভালো করতে চান, আপনি যদি নিজেকে জবে খুব ভালো ক্যারিয়ার চান, তাহলে আগে যা করেছেন, আপনাদের বয়স এভারেজ যদি 25 বছর ধরি, 25 বছরে অনেক কিছু করেছেন যেটি রং ছিল, ওই রং গুলোকে বাদ দিতে হবে। সো আপনাকে নতুন কিছু করতে হবে এবং সেটা পজিটিভ হতে হবে। সো এই কোটেশনটা আমার খুব ফেভারিট একটা কোটেশন, আপনারা এটা ইউজ করতে পারেন। অলওয়েজ মনে রাখবেন, সেটি হচ্ছে কমিউনিকেশনের আসলে সিচুয়েশন। একটা ছোট্ট উদাহরণ দিই, সেটি হচ্ছে একই ঘন্টা, এটা আমি এই জন্য ইউজ করেছি, একটা ঘন্টা, স্কুলের ঘন্টা, হ্যাঁ। তো এই স্কুলের ঘন্টা সকালের 9টায় যখন বাজে একরকম, আর বিকালে 4টায়। আমার বল লুইন, হ্যাঁ স্যার বলেন। সবাইকে একটু মানে যে কথা বলতে চাইলে মানে আনমিউট করে দেন, সবাই মিউট মানে রাইট, তারা চাইলে কথা বলতে পারে। আমি জিজ্ঞেস করব যে এখানে যে বলছি না, এখানে যে এভরিথিং ইজ বিউটিফুল ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন,
এখানে 9টার ঘন্টা 4টার ঘন্টা একই ঘন্টা, ডিফারেন্সটা কি কেউ বলতে পারবেন? কে কথা বলবে? স্যার 9টার ঘন্টা হচ্ছে স্কুল শুরু। হ্যাঁ আনোয়ার, জি স্যার। স্যার 9টায় যখন ঘন্টা বাজে তখন হচ্ছে স্কুল শুরুর ঘন্টা। তখন স্কুল একটা শুরু ঘন্টা হ্যাঁ ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে তখন আমাদের অ্যাটিটিউডটা এরকম থাকে যে আমরা ক্লাস শুরু করব, ক্লাস নতুন ক্লাস হবে। বাট যখন 4টা স্যার, ঘন্টা থাকে যখন তখন আমাদের টেন্ডেন্সি এরকম থাকে যে আমরা ছুটি হবে, আমরা খেলতে যাব বা আমরা বাসায় যাব, রেস্ট করব, টিভি দেখব, এক্সেট্রা এক্সেট্রা। সো আচ্ছা, মানে আমি যদি সহজে বলি, ইউ আর রাইট, অ্যাবসলিউটলি রাইট। যদি আমরা স্কুল লাইফে ফিরে যাই, আমরা যদি ক্লাস 5 এ যাই, বড় ক্লাসগুলো অনার্স এর ক্লাসগুলো স্যার ডিফারেন্ট। 9টা ঘন্টাটা ছিল বোরিং টাইপ। আচ্ছা আচ্ছা, যদি আমি দেখেন তো আমি বললে বোঝা যায় কিনা বিষয়টা, একই কথা আপনারা বুঝতে পেরেছেন। আমি যদি ক্লাস 5 এ চলে যাই, তখন আমাদের 5 এর কথা চিন্তা করেন, এটাকে বলে ইউ অ্যাটিটিউড। আপনি চেষ্টা করেন যে ক্লাস 4-5 এ আপনার কি মিনিং ছিল, তখন স্কুলে কি যেতে ইচ্ছা করতো? রবীন্দ্রনাথের সেই কথাটা নিশ্চয়ই মনে আছে যে এখন স্কুলে যাইবার জন্য কাঁদিতেছ, কিছুদিন পরে না যাইবার জন্য কাঁদিবে। মনে আছে এটা আপনাদের? জি স্যার। ওই যে স্কুলের ছোট বাচ্চা তার ভাইয়ের সাথে স্কুলে যেতে চায়, তো বলছে যে এখন যাইবার জন্য কাঁদিতেছ, না যাইবার জন্য কাঁদিবে। স্কুল কি কিন্তু বাচ্চা বয়সে স্কুল কিন্তু ভালো লাগে না, সো স্বাভাবিকভাবে ইরিটেট করে। স্কুল বেল সাউন্ডস ইরিটেটিং এট 9, যখন স্কুলে যাচ্ছি সকালে ঘুম থেকে উঠে, বাট দ্য সেম সাউন্ড মেলোডিয়াস এট 4 PM, যখন দৌড়ায় বাসায় যাব, স্কুলে যাব, এই মাঠে যাব, খেলবো, এই রিলিফ। সো এটাই হচ্ছে কমিউনিকেশনের একটা বড় ব্যাপার। একই জিনিস একই ঘন্টা দুই জায়গায় দুই রকম হচ্ছে, বিকজ এই জায়গায় মনে রাখতে হবে যে আপনার এই ফিলিংটা, দুটো আন্ডারস্ট্যান্ডিংটা, সিচুয়েশনটা ইজ ডিফারেন্ট। সো আমার মনে হয় যে মানে আপনাদের দালাই লামার এই কথাটা আমার খুব পছন্দ, পারপাস অফ লাইফ ইজ টু বি হ্যাপি। তো দালাই লামার কথাটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে কমিউনিকেশনে অলওয়েজ মাথায় রাখতে হবে আমরা হ্যাপি, আমরা অলওয়েজ স্মাইল, আমাদের মানসিক অবস্থাটা যেন হ্যাপি হয়, তাহলেই কিন্তু আমরা ওয়েল কমিউনিকেটর হতে পারবো। আমার প্রেজেন্টেশন এখানে শেষ। আপনারা যদি কেউ চান কোনো কোশ্চেন করতে, ইউ আর ফ্রি টু আস্ক এনি কোশ্চেন, নট অনলি কমিউনিকেশন, অ্যাকাউন্টিং, যে কোনো বিষয়। বাট আমার মনে হয় যে আমি সর্বোচ্চ 3 জনের 3টা কোশ্চেন নিতে পারবো এবং 10 মিনিট, কারণ অলরেডি আমরা অনেক বেশি টাইম নিয়ে নিয়েছি। 8 মিনিট এবং 3 জনের কোশ্চেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার এমডি আখতারুজ্জামান। আখতারুজ্জামান বলেন প্লিজ। স্যার ওই যে রাবার স্ট্যাম্পের ব্যাখ্যা দিতে চাইছিলেন। ও, রাবার স্ট্যাম্পের ব্যাখ্যা হচ্ছে, দেখবেন আমি ওটা এখানে নাই, সরি, ভালো বলছেন, ভালো মনে করে দিচ্ছেন। সেটা হচ্ছে আপনারা দেখবেন তো প্রায়ই বলে প্লিজ বি নোটেড দ্যাট, এরকম লেখা দেখেন আপনি মেইলে? জি স্যার। জি স্যার। তারপরে লিখবে প্লিজ বি নোটেড দ্যাট, ইট ইজ মাই প্লেজার টু ইনফর্ম দ্যাট। দেখছেন? জি স্যার। আমার এক কলিগ আছে, বুঝছেন, সে মানে এমন ভাবে মেইল লেখে, প্রতি মেইলে সে যদি মনে করেন যে লেটস সে তার অ্যাডমিনে, জাস্ট সরি টু মানে শেয়ার দিস ইনফরমেশন, তাকে আমি বলেছি, বাট যেহেতু নাম মেনশন করছি না, উদাহরণ হিসেবে দেওয়া যেতেই পারে। সেটি হচ্ছে, ধরেন সে একটা গাড়ি চাইবে, অ্যাডমিন ডিপার্টমেন্ট লিখবে প্লিজ বি ইনফর্ম দ্যাট আই নিড এ কার ফর ভিজিট মাই ফ্যাক্টরি অর ভিজিট আওয়ার এগ্রো ফ্যাক্টরি অথবা এরকম। তারপরে বলবে প্লিজ বি ইনফর্ম দ্যাট আই নিড এ স্যালারি অ্যাডভান্স, প্লিজ বি ইনফর্ম দ্যাট প্লিজ ইস্যু সাম স্টেশনারি। সো এই যে তার মাথায় কোন একটা সময় কোন একটা জায়গায় দেখেছে যে প্লিজ বি ইনফর্ম দ্যাট এই কথাটা বলা যায়, বা ইট ইজ মাই প্লেজার টু ইনফর্ম ইউ দ্যাট, এরকম। সো এই যে রাবার স্ট্যাম্প, এটাকে বলে রাবার স্ট্যাম্প। প্লাস অনেক বলে প্লিজ বি নোটেড দ্যাট। এই কথাগুলো দেখবেন ক্লিশেই হয়ে গেছে, একই জিনিস। এইগুলো ইউজ করা যাবে না। এই মানে কমন কথাগুলো একে রাবার স্ট্যাম্প বলে। অনেকে মুদ্রা দোষ আছে না, মুদ্রা দোষ, এই আক্তার, ওই মুদ্রা দোষটাকে রাবার স্ট্যাম্প বলে, মানে একই কথা অপ্রয়োজনীয় কথা বেশি ইউজ করে। এগুলো স্যার ওই যে আমাদের স্কুল লাইফে যখন ওই যে অ্যাপ্লিকেশন লেখা শেখানো হয় তখন এই গদগুলো ছিল তো স্যার, তখন ওখানে চলে আসে। একদম
স্যার এখানে I would কি স্যার like to সেম state জিনিসের that- রিপিটিশনটা বোঝানো হয়েছে? হ্যাঁ, ওটা হচ্ছে রিপিটেশনটাকে বলা হয় রিপিটেশনটা এবং হচ্ছে অপ্রয়োজনীয় রিপিটেশন অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে অপ্রয়োজনীয় ওয়ার্ড যেখানে আননেসেসারি এখানে ওয়ার্ড। দরকার নেই। হ্যাঁ, আননেসেসারি ওয়ার্ড যেখানে দরকার নেই। আপনার তো ওই মানে ওই যে আমরা যে ছোটবেলায় শিখেছিলাম প্লিজ বি ইনফর্ম দ্যাট আই লাইক টু স্টেট হিয়ার দ্যাট, হ্যাঁ এইভাবে বলতাম না ইটস মাই আই এম অব্লিগেটেড টু বি, এরকম কিছু কিছু জিনিস শিখছিলাম না, মনে আছে আপনাদের? ওগুলোকে বলে রাবার স্ট্যাম্প। জি স্যার, অ্যাপ্লিকেশনের মধ্যে। রাইট, মুখস্থ করে কোনো কিছু ঝাড়ার ভিতরে এটাকে রাবার স্ট্যাম্প বলে। আপনার প্রয়োজন অনুযায়ী 2 লাইনে লিখবেন, এটা বড় মেইল তো করার দরকার নেই, আননেসেসারি ওয়ার্ড তো ইউজ করার দরকার নেই। অন্য কোনো কোশ্চেন? রাবার স্ট্যাম্পটা আমরা বুঝেছি। স্যার এলিভেটরি স্পিচ এটা একটু ডিসকাস করতে বলছি। এলিভেটরি স্পিচ হচ্ছে আপনাকে তাহলে আপনার সম্পর্কে 3-4 লাইনে মানে আধা মিনিটে, ধরেন আমি এটা গ্লোবাল রিসার্চ শেয়ার করি, এখনকার ইন্টারভিউ বোর্ডে যদি আপনাকে 10 মিনিটের আগে রাখে বোর্ডে বা 5 মিনিট রাখে, ধরে নেওয়া হবে এভারেজ টাইমে প্রথম 1 মিনিটের ভিতরে আপনাকে জাজ করে ফেলে। মানে 1 মিনিটের ভিতরে আপনার বসা, কথা বলা, নিজেকে ইন্ট্রোডিউস করা। যেমন আপনার প্রতি বাংলাদেশ পৃথিবীর যে কোনো ইন্টারভিউতে কমন একটা জিনিস থাকে আপনার সম্পর্কে বলা। আমরা যেটা শুরু করি অনেকে বলি আই এম মিস্টার, এরকম ভুল পর্যন্ত করি, হাস্যকর যদিও। এটার উপর একটা বই আমরা লিখছি, আপনারা বইটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। খুব ভালো একটা উদ্যোগ, আমরা চেষ্টা করতেছি যে আসলে আমরা কি কি ভুল করি কমিউনিকেশনে। সো দেখা যাবে যে আমাদের নিজেদের সম্পর্কে খুব স্মার্টলি করতে পারি না। সো আমার একটা আপনাদের প্রতি একটা আর্নেস্ট রিকোয়েস্ট যে নিজের সম্পর্কে নিজেকে একটু ডিফারেন্টলি প্রেজেন্ট করে স্মার্টলি 4-5 লাইনে নিজের সম্পর্কে যদি বলতে চান, আপনার ব্যাকগ্রাউন্ড, একাডেমিক, ফ্যামিলি, কারেন্ট সবকিছু মিলে আপনি মোটামুটি চেষ্টা করবেন যে 5 থেকে 6 লাইনের ভিতরে, এটাকে বলে এলিভেটেড স্পিচ, যেটা বলতে আধা মিনিট লাগে, আধা মিনিট থেকে 1 মিনিট, এরকম একটা লেখা পাঠাবেন। আমাদের লুইন একটা ইমেল দিয়ে দিবে, লুইন আপনি দিয়ে দিয়েন অথবা হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিব। সেইটা দেখে আপনাকে একটা কারেকশন করে দেওয়া হবে এবং চেষ্টা করবেন নিজের, এটা কিন্তু এলিভেটেড স্পিচ বলে ইন্টারনেটে সার্চ দিলেও পাবেন, নিজের সম্পর্কে স্মার্ট লুক্রেটিভ ওয়ার্ডে, বাট খুব বলে হাইলি অ্যাম্বিশাস না, মানে ভুলভাল তথ্য দিবেন না, নিজের সম্পর্কে রিয়েল তথ্য বাট স্মার্টলি প্রেজেন্ট করবেন। কিছু ভালো ভোকাবুলারি ইউজ করবেন বাট খুব আনকমন না, যাতে করে না মানুষ না বুঝে, এরকম জায়গায় নিজেকে প্রেজেন্ট করাকে বলা হয় এলিভেটেড স্পিচ। খুব সংক্ষিপ্ত হবে, ঠিক আছে? স্যার থ্যাংক ইউ স্যার। আর কি বলেন? এলিভেটেড স্পিচ বলা হয় মানে সংক্ষিপ্ত সময়, এই জন্য বলা হয়। কে বলেন? আর কেউ কিছু বলবেন? উপায় আছে? স্যার আমি কিছু বলতে চাচ্ছিলাম স্যার। কে? স্যার রবিশঙ্কর। রবি স্যার। স্যার একটা বিজনেসের কমিউনিকেশন ধাপগুলো যদি একটু বলতেন স্যার, যে কে কোন পজিশন থেকে কে কার সাথে কমিউনিকেশন করতে পারবে, এই ধাপটা যদি একটু স্যার একটু আলোচনা করতেন স্যার ভালো হতো। কোশ্চেনটা বুঝিনি আমি, আর একটু বুঝাই বলবেন? কোশ্চেনটা বুঝতে পারিনি। স্যার একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ম্যানেজমেন্ট থাকে, ম্যানেজমেন্টের সাথে বিভিন্ন ডিপার্টমেন্টের হেড থাকে, তারপরে সিনিয়রিটি জুনিয়রিটি, কে কার সাথে কমিউনিকেশন করতে পারে বা কোন বিষয়ে কে কার সাথে কমিউনিকেশন করতে পারে একটা প্রতিষ্ঠানে, এইটা নিয়ে যদি সবাই সবার সাথে, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। এটা একটা রং কনসেপ্ট আপনার মাথায় কাজ করে, সবাই সবার কাছে কমিউনিকেশন করতে পারে। প্রথমে আমি বলি একটা বিজনেস কমিউনিকেশন, এটা আমার লাস্ট অ্যান্সার এবং চমৎকার করে আমি আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে বলি, আই হোপফুল আপনাদের উপকৃত হবেন। সেটা হচ্ছে কমিউনিকেশন কিছু থাকে, যেমন একটা অর্গানাইজেশনে যখন আপনাকে টুতে লেখা থাকে, যদি একজন স্পেসিফিক টুতে কাউকে লেখা থাকে তাহলে তারই অ্যান্সার দিতে হবে। আর যদি একাধিক টুতে থাকে তাহলে যে কোনো একজন বা সবাই মিলে অ্যান্সার দিতে পারে। বাট সঙ্গে সঙ্গে অনেকে সিসিতে থাকে, সিসি যারা থাকেন মানে হচ্ছে তাদের কিন্তু কোনো বিষয়ে ডাইরেক্টলি অ্যান্সার দেওয়ার দরকার নেই, আনলেস আদারওয়াইজ তাকে রিলেটেড হয়। আর কোশ্চেন হচ্ছে যে আপনি বলেন কমিউনিকেশন সবাই সবার সাথে করতে পারে, বাট একজন জুনিয়র অফিসার এমডির সাথে যোগাযোগ করতে পারে যদি এমডি তাকে চায়। আবার কিছু অফিসের কালচার থাকে, যেমন আমাদের অফিসে একটা কালচার বলি, সেটি হচ্ছে ওপেন ডোর পলিসি আছে। এটি শুনে রাখেন ভালো করে সবার জন্য। ওপেন ডোর পলিসি মানে হচ্ছে লেটস সে একজন অফিসার একটা ভালো আইডিয়া, ভালো পরামর্শ দিল তার লেটস সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তার রিপোর্টিং, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইটা জানানোর কথা ছিল তার রিপোর্টিং ম্যানেজারকে, রিপোর্টিং ম্যানেজার জিএম কে বলবে, জিএম থেকে ফাইন্যান্স ডিরেক্টর আসবে, ফাইন্যান্স ডিরেক্টর এমডি কে বলবে। এটাই তো হওয়ার কথা অর্গানোগ্রাম হায়ারার্কি অনুযায়ী। লেটস সে ওপেন ডোর পলিসি, আমাদের পলিসিটা এমন
যে ওই অফিসারের কথাটা ওই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শুনছে না, বা উনি গুরুত্ব দিচ্ছে না, উনি অথবা শুনেননি, তাহলে বা উনি একটা মেইল দিয়েছে, মেইলে কোনো রেসপন্স দিচ্ছে না, প্রথম 3 দিন বা 7 দিন, আমাদের পলিসি 3 দিন আছে, 3 দিনে যদি ওই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যদি পজিটিভ কোনো নোট না দেয় যে আমি এটা দেখছি বা আমি এটা শুনেছি, কোনো মেইলে রেসপন্স করেনি, তাহলে সে কি করবে, পরবর্তীকালে তার ইমিডিয়েট সিনিয়র যে ম্যানেজারকে সিসিতে রেখে মেইল দিবে। ম্যানেজার যদি আগামী 3-4 দিনের ভিতরে এটাকে কোনো সদুত্তর না দেয় অথবা কোনো অ্যাড্রেস না করে, তাহলে সে পরবর্তীকালে ওই সরাসরি জিএম কে সিসি রেখে ম্যানেজার সিসি দেখবে, আবার সে পাঠাবে। জিএম যদি এটা না করে তাহলে ফাইন্যান্স ডিরেক্টর ফাইনালি এমডি পর্যন্ত যেতে পারবে, এমডি এন্ড সিইওস অফিস। তো নিয়ম হচ্ছে আসলে কোন অর্গানাইজেশনে কারোর সাথে কারো কমিউনিকেশন করার বাধা নেই, বাট নরমালি হচ্ছে একজন জুনিয়র অফিসার স্বাভাবিকভাবেই তাকে তো আসলে যদি ডাইরেক্ট কোশ্চেন করে অ্যানসার দিবে, আর নরমালি অন্যরা এখন মিউট করে দেন, হ্যাঁ কাইন্ডলি। আর যেটা হচ্ছে যে অন্যরা যখন সিসিতে থাকে তখন নট নেসেসারি আপনাকে অ্যানসার করতে হবে। আরো একটা ভুল আমরা করি, ধরেন আমাদের অর্গানাইজেশনে সুপারস্টার গ্রুপে আমি বোর্ডে আছি, আমাদের প্রায় 4000 এমপ্লয়ি, কোন একটা কমন মেইল থাকে, কোন একটা ধরেন সবাইকে আপনার মেইল রেখে একটা কংগ্রেচুলেট করার একটা গুড নিউজ দেওয়া হলো। অনেকে আমরা যেটা করি সেটা হচ্ছে সবাইকে আবার রিপ্লাই করে অ্যানসার দেই। তো এই যার যেটা দুটো ভুল হয়, যারা মেসেজটা দেয় তারা টুতে সবাইকে রাখে, এটাও একটা ভুল। আর রিপ্লাই দেওয়ার সময় সবাইকে আবার রিপ্লাই করলে এইটা কিন্তু মানুষের জন্য একটা কি হয়, এটা বোরিং হয়, এটা কিন্তু ইরিটেট করে। সো মনে রাখতে হবে যিনি পাঠাবে উনি হচ্ছে, লেটস সে আমাদের এইচআর যদি কমন কোনো মেইল দিতে চায়, তাহলে সাধারণত যেটা করে আমরা যারা বোর্ড মেম্বার আছি বা আমাদের এমডি কে টু রেখে বা বোর্ড মেম্বারদেরকে টুতে রেখে অন্য সবাইকে সিসিতে রাখে, সবাই পেয়ে যায়। আচ্ছা, এখন সিসি লোকটা ধরেন লেটস সে আমাদের জিএম এর একজন ছেলে হয়েছে বা একটা মেয়ে হয়েছে, সো একজন অ্যাকাউন্টস এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সে রেসপন্স করতে, তাহলে তাকে রিপ্লাই অল না করে তাকে যেটা করা উচিত, ইন্ডিভিজুয়ালি ওই জিএম কে অ্যাড্রেস করে সিসিতে হয়তো বোর্ড মেম্বার এবং এইচআর ডিপার্টমেন্টের হেড কে রাখতে পারে। সবাইকে যদি আবার সে এটাকে রিপ্লাই অল করে এবং এই মেইলগুলো যদি সবাই এটা করতে থাকে, ধরেন 4000 লোকই যদি আবার কংগ্রেচুলেট করে, তাহলে 4000 মেইল আসবে। সো ইট ইজ ভেরি, মানে কি বলবো, আনইউজুয়াল, এবং এটা অফিসের ইমেইল এটিকেটের ভিতরে পড়ে না। সো এইগুলো মাথায় রাখতে হবে। সো আমরা আজকে শুরু করছি, তো আমরা আজকে যে স্পেসিফিক কোশ্চেন গুলো পেলাম আমি আশা করি আপনাদেরকে দিতে পেরেছি। তো আমি আশা করব আপনাদের এই সেশনটা তো 4 মাসের, সেশন শেষ হওয়ার আগে অফিস এটিকেট, মেইল এটিকেট, ইন্টারভিউ, কমিউনিকেশন স্কিল এর উপরে আমার যে স্টাইল, আমি সবসময় চেষ্টা করি সিম্পল ফরম্যাটে বাংলাতে, এবং অবভিয়াসলি ফরম্যাটগুলো ইংরেজি থাকবে, কিভাবে জব অ্যাপ্লিকেশন করতে হয়, কিভাবে কভার লেটার লিখতে হয়, কিভাবে ইন্টারভিউতে নিজেকে কিভাবে প্রেজেন্ট করতে হয়, লিঙ্কডইন প্রোফাইল কিভাবে করতে হয়, এই বিষয়গুলো নিয়ে একটা বই লেখার চেষ্টা করছি। একটা বই লেখা খুবই কঠিন কাজ, এটি টাইম কনজিউমিং ও প্রচুর পরিশ্রম করতে হয়। আমি এবং আমার দুজন কলিগ অলরেডি শুরু করেছে, আপনারা দোয়া করেন যেন বইটা আপনাদের হাতে দ্রুত পৌঁছাতে পারি। সো এনিওয়ে, এর পরেও আমরা আজকের যেহেতু টাইম হয়ে গেছে, আমরা খুব একটা, আমার বিবেচনায় খুব সাকসেসফুল একটা ক্লাস করলাম। আমার মনে হয় যে নেক্সট ক্লাসের টাইমটা অবশ্যই সেটা কি বিজনেস কমিউনিকেশন হবে নাকি আইএস হবে, না হচ্ছে যে আপনাদের ফিনটেক 1 হবে, এটি লুইন প্রপারলি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং জানিয়ে দিবে এবং মেইলের মাধ্যমে জানিয়ে দিবে। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং এই ক্লাসের যদি কোনো কোশ্চেন বা ফিডব্যাক প্রয়োজন হয়, নেক্সট যখন আমরা কমিউনিকেশন ক্লাস করবো, লেটস সে আমি আইএফআরএস এর ক্লাস নিব, আইএস এর ক্লাস নিব, আইএস এর ক্লাসে এই ক্লাসের প্রসঙ্গ না তুললেই ভালো, যদি খুব জরুরি না হয়। পরবর্তীকালে আমি যখন কমিউনিকেশনে আরেকটা ক্লাস নিব, তখন এই সেশনের যে আপনাকে যে ক্লাসে ম্যাটেরিয়ালটা দেওয়া হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল, অনেক কাজ করা, এরকম ম্যাটেরিয়াল কিন্তু সহসায় পাবেন না। আপনারা প্রিন্ট করে বাসায় রাখেন, পড়েন, এবং এটা ক্লাস ম্যাটেরিয়াল, পরীক্ষা এখানে ফলো করা হবে। এখান থেকে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন, এবং ইভেন আমরা যে আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা আমাদের সবার জন্য ভালো হয়, আমি যে ইউটিউবে লিংকটা দিই, এটা ইউটিউবে চলে যাবে, ইউটিউবে নিজেও কিছু কোশ্চেন করেন, তাহলে আমি ওখানে কিছু অ্যান্সার করব। ঠিক আছে, আমার মনে হয় যে আমরা লুইন আজকে শেষ করি। সবাইকে নেক্সট ক্লাসে জয়েন করার জন্য অগ্রিম আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সবার শুভ কামনা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, গুড নাইট।